সবাইকে 10 মিনিট স্কুলের ইউনিভার্সিটি ম্যাথ অ্যাডমিশন প্রোগ্রামে স্বাগতম। ইউনিভার্সিটি ম্যাথ অ্যাডমিশন প্রোগ্রামের এই ভিডিওতে আমরা দুইটি অধ্যায় সম্পর্কে আলোচনা করব। একটি হচ্ছে উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের কনিক এবং উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন ও ত্রিকোণমিতিক সমীকরণ, অর্থাৎ অধ্যায় 6 এবং 7 সম্পর্কে আমরা আলোচনা করব। এখন আমরা প্রথমে ওই কনিক সম্পর্কে আলোচনার মাধ্যমে চলো এই অ্যাডমিশন ক্লাসটি শুরু করি। প্রথমে আসো কনিক অধ্যায়ের কনিক কি এ সম্পর্কে আলোচনা যদি করি। কনিক বলতে মূলত বোঝায় যে কোনো একটা সমতলে একটি চলমান বিন্দু থেকে ওই সমতলের একটি স্থির বিন্দুর দূরত্ব এবং ওই চলমান বিন্দু থেকে একটি স্থির সরল রেখার উপর অঙ্কিত লম্ব দূরত্বের অনুপাত, এটা ধ্রুবক, এই শর্তের সাপেক্ষে যে চলমান বিন্দু সেট পাওয়া যায় সেটার সঞ্চারপথকেই কনিক বলে। ঠিক আছে, আচ্ছা, তাহলে অর্থাৎ কনিকের উপরস্থ সকল বিন্দুই একটা নির্দিষ্ট বিন্দু থেকে দূরত্ব এবং একটা নির্দিষ্ট রেখার উপর লম্ব দূরত্ব, এটার অনুপাত হচ্ছে ধ্রুবক। ঠিক আছে, এই শর্ত পালন করে কনিক্সের সকল বিন্দুই। এখন এই যে স্থির বিন্দুটা আছে কনিক্সের ক্ষেত্রে, এই স্থির বিন্দুটাকে বলা হয় উপকেন্দ্র, আর এই যে স্থির সরলরেখাটা আছে এটাকে বলা হয় নিয়ামক রেখা। ঠিক আছে, অথবা এই নিয়ামক রেখার সাথে আরেকটা নাম আছে, সেটা হচ্ছে দ্বিকাক্ষ, যে কোনো একটা কিছু বলতে পারে। দুইটা নামই, এই সরলরেখাটার এই দুইটা নামই প্রচলিত। এবং এই যে অনুপাতটা বলা হয়, এই অনুপাতটাকে বলা হয় হচ্ছে উৎকেন্দ্রিকতা। ঠিক আছে, এটা কিন্তু একদম কনিক্সের বেসিক ডেফিনেশন। এই কনিক্সের বেসিক ডেফিনেশন ছাড়া কিন্তু কনিক্সের ব্যাপারে আলোচনা সম্পূর্ণ হবে না। আচ্ছা, কাজেই এখন আমরা বুঝতে পেলাম যে কনিক্স হচ্ছে একটা সঞ্চারপথ, অর্থাৎ কনিক্সের উপরস্থ প্রত্যেকটা বিন্দুই একটা শর্ত অনুসরণ করে। কি শর্ত? সে শর্তটা হচ্ছে যে প্রত্যেকটা বিন্দু থেকে একটা স্থির বিন্দু আর স্থির রেখার দূরত্বের অনুপাত হচ্ছে কনস্ট্যান্ট বা ধ্রুবক, মানে নির্দিষ্ট হবে। এই ধ্রুবকটা কখনো পরিবর্তন হবে না একটা নির্দিষ্ট কনিকের জন্য। ঠিক আছে, তাহলে এখন যেটা আমরা বলতে পারি যে হচ্ছে এই কনিক, এই যে কনিকের যে এই অনুপাতটা বা উৎকেন্দ্রিকতা, এটার ইংরেজি টার্ম হচ্ছে এসেন্ট্রিসিটি। এই এসেন্ট্রিসিটিকে ই দিয়ে প্রকাশ করা হয় উৎকেন্দ্রিকতাটাকে। এই উৎকেন্দ্রিকতার উপর ভিত্তি করে কিন্তু আমরা 5 ধরনের কনিক পেয়ে থাকি। সে 5 ধরনের কনিক হচ্ছে, যদি এই এসেন্ট্রিসিটি বা অনুপাতের ভ্যালু 1 হয়, অর্থাৎ অনুপাতের ভ্যালু 1 মানে সেই হচ্ছে কনিক্সের এই পরাবৃত্ত হয়, তখন কনিক্সটা, এবং অর্থাৎ পরাবৃত্তের একটা বিন্দু থেকে সেই নির্দিষ্ট বিন্দু এবং নির্দিষ্ট রেখার দূরত্ব হচ্ছে সমান হবে। ঠিক আছে, দূরত্ব সমান হলে তাদের অনুপাত 1 হয়। ঠিক আছে, তাই পরাবৃত্তের ক্ষেত্রে পরাবৃত্তের উপরস্থ কোনো একটা বিন্দু থেকে নির্দিষ্ট বিন্দু দূরত্ব আর একটা সরল রেখার উপর লম্ব, এই দূরত্বটা সমান। আচ্ছা, আর যদি এই উৎকেন্দ্রিকতা বা অনুপাতটা 0 থেকে 1 এর মধ্যে থাকে, তবে সেই কনিককে আমরা উপবৃত্ত বলি। উপবৃত্তের ছবি অনেকটা এরকম, পরাবৃত্তের ছবি হচ্ছে এরকম। তারপরে যদি সেই উৎকেন্দ্রিকতার ভ্যালু 1 এর চেয়ে বড় হয়, সেটা অধিবৃত্ত বলা হয়। অধিবৃত্ত সাধারণত এই যে এরকম হয়ে থাকে, এই দুইটা হচ্ছে অধিবৃত্ত। তারপরে হচ্ছে বৃত্ত, যদি এই এসেন্ট্রিসিটির ভ্যালুর 0 না, 0-র কাছাকাছি যায়, তবে সেটাকে আমরা বৃত্ত বলি। ঠিক আছে, 0-র কাছাকাছি যায় তবে সেটাকে আমরা বৃত্ত বলি। আর হচ্ছে এই এসেন্ট্রিসিটির ভ্যালুর অসীম হলে, ঠিক আছে, অসীম হলে আমরা সেটাকে বলি সরল রেখা। তাহলে এই হচ্ছে আমাদের 5 ধরনের কনিক্স। কিন্তু এই অধ্যায়ে আমরা মূলত এই যে 3 ধরনের কনিক্স, পরাবৃত্ত, উপবৃত্ত এবং অধিবৃত্ত সম্পর্কে আলোচনা করব। বৃত্ত সম্পর্কে আমরা উচ্চতর গণিত প্রথম পত্রে শিখেছি, সরলরেখা সম্পর্কেও শিখেছি। তাই অবশিষ্ট 3টা কনিক, পরাবৃত্ত, উপবৃত্ত এবং অধিবৃত্ত সম্পর্কেই আমরা মূলত এই ক্লাসে আলোচনা করব। তাহলে এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আসলে কনিকগুলা কিভাবে আসে বা কিভাবে কনিকগুলো উৎপন্ন হয়। কনিক এই নামটা শুনে বোঝা যায় যে এটা কোন সম্পর্কিত কিছু একটা। কোন বা এই যে কোন আকৃতি, এই যে একটা জ্যামিতিক আকৃতি আছে, এই আকৃতিতেই মূলত সবগুলা কনিকের উৎপন্ন হয়। দেখো, এই আকৃতিকে যদি আমি যে কোনো একটা কর্নার বরাবর, মানে তির্যক ভাবে একটা ক্রস সেকশন করি,
তাহলে যেই ফিগারটা পাবো সেই ফিগারটা, এই যে এখানে যে আউটলাইনটা দেখছি, এটাই হচ্ছে একটা পরাবৃত্ত। এটাকে যদি অনুভূমিকের সাপেক্ষে লম্বভাবে একটা ক্রস সেকশন করি তাহলে সবসময় একটা করে বৃত্ত পাবো, ঠিক আছে। তারপর এটাকে যদি আমি একটু তির্যক ভাবে এমন ভাবে ক্রস সেকশন করি যেন এটা পুরা ক্রস সেকশনটাই একটা ভিতরে থাকে, কোনো বাউন্ডারিতে না যায়, তখন সেটা একটা উপবৃত্ত পাবো। আর একদম উলম্ব বরাবর ক্রস সেকশন করলে এই যে দুইটা ছবি পেলাম না আলাদা আলাদা ডিটাচ করা, এটা হচ্ছে অধিবৃত্ত ছবি, ঠিক আছে। তাই আমাদের কিন্তু ছবির সাথে এই যে ডেসক্রিপশন মিলে যায়, অর্থাৎ একটা কোণ যে জ্যামিতিক আকার আছে সেই জ্যামিতিক আকারের বিভিন্ন তল বরাবর আমি যদি তাকে কর্তন করি বা ক্রস সেকশন করি, সেই ক্রস সেকশন থেকে আমরা বিভিন্ন প্রকার কনিক পাই, ঠিক আছে। শেষ। এই হচ্ছে কনিক কিভাবে পাই সেই ছবি সম্পর্কিত আলোচনা। এখন চলো আমাদের প্রথম যে কনিক পরাবৃত্ত এই সম্পর্কে আলোচনা শুরু করা যাক। পরাবৃত্তের যদি আমি ছবি অঙ্কন করি তাহলে দেখো পরাবৃত্তের মোট 4 প্রকার ছবি সম্ভব। এগুলো এক্স অক্ষ আর ওয়াই অক্ষ আমি আঁকলাম, এক্স ওয়াই। একটা হচ্ছে যে এক্স অক্ষের দুই পাশে এবং মানে এক্স অক্ষের দুই পাশে এবং এক্স অক্ষের পজিটিভ দিকে, এটা একটা পরাবৃত্ত। এটার মূল বিন্দু এই যে অরিজিন যেটা মূল বিন্দুতে এর হচ্ছে শীর্ষবিন্দু উপস্থিত, ঠিক আছে, এটা হতে পারে। এই ধরনের পরাবৃত্তের সমীকরণ হচ্ছে y স্কয়ার ইকুয়ালস টু 4ax। এখানে এটা কি, এখানে a হচ্ছে যে এখানে যদি আমার দ্বিকাক্ষ থাকে, এই যে শীর্ষবিন্দু থেকে এই দ্বিকাক্ষের দূরত্ব a, মানে নির্দিষ্ট সরলরেখার দূরত্ব a। আর এখানে যে হচ্ছে আমার উপকেন্দ্রটা থাকবে সেই উপকেন্দ্রটাও এই মূল বিন্দু থেকে a দূরত্বে হবে, ঠিক আছে। এটা হচ্ছে একটা পরাবৃত্ত। আবার এই পরাবৃত্তটা যদি ছবিটা আমি উল্টিয়ে দিই, শুধুমাত্র যেটা এক্স এর নেগেটিভ দিকে যদি আমি দিয়ে দিই, তাহলে এই পরাবৃত্তের সমীকরণ হবে y স্কয়ার ইকুয়ালস টু মাইনাস 4ax, এরকম, ঠিক আছে, এরকম উল্টিয়ে যাবে। আচ্ছা, সেই ক্ষেত্রেও দেখো নিয়ামক রেখা বা দ্বিকাক্ষ হচ্ছে এই যে মূল বিন্দু থেকে a দূরত্বে থাকবে এবং এখানে সেই ক্ষেত্রে উপকেন্দ্রের স্থানাঙ্ক হবে মাইনাস a,0, কারণ a যদি একটা পজিটিভ সংখ্যা হয়, এটা যেহেতু নেগেটিভ দিকে আছে, এইটুকু হচ্ছে a, তাই স্থানাঙ্ক মাইনাস a,0। আচ্ছা, আবার এখন যদি একটা কনিক্স একটা পরাবৃত্ত থাকে y অক্ষের দুই পাশে, ঠিক আছে, এবং পজিটিভ দিকে, তখন সেটা কিন্তু x স্কয়ার ইকুয়ালস টু 4ay হয়ে যাবে, ঠিক আছে। আর এটার অপোজিট যদি হয়, উল্টা দিকে হয়, তখন এটার সমীকরণ হবে x স্কয়ার ইকুয়ালস টু মাইনাস 4ay, এরকম। আচ্ছা, তাহলে বোঝা যাচ্ছে যে একটা প্যারাবোলা বা পরাবৃত্ত যেই অক্ষের দুই পাশে থাকে, ধরো এখানে এক্স অক্ষের দুই পাশে আছে, এখানেও এক্স অক্ষের দুই পাশে আছে, সেই অক্ষের সমীকরণ কত? এখানে এক্স অক্ষের সমীকরণ y ইকুয়ালস টু 0, এজন্য y স্কয়ার হচ্ছে। অর্থাৎ যেই অক্ষের দুই পাশে একটা প্যারাবোলা বিস্তৃত হয় সেটাই হচ্ছে তার বর্গ রাশি থাকে তার সমীকরণে। এখানে যেমন y অক্ষের দুই পাশে আছে, y অক্ষের সমীকরণ x ইকুয়ালস টু 0, তাই এখানে x স্কয়ার হয়েছে, ঠিক আছে। এখানেও y অক্ষের দুই পাশে আছে, তাই বর্গ রাশি x স্কয়ার হয়েছে। অর্থাৎ প্যারাবোলার ইকুয়েশনে অক্ষরেখার সবসময় ইকুয়েশনের মধ্যে অক্ষরেখাটার উপরে স্কয়ার হয়, ঠিক আছে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। এখন সবসময় যে প্যারাবোলার ইকুয়েশন এমন হবে এটাও কিন্তু না, প্যারাবোলার কিন্তু অক্ষ স্থানান্তর হতে পারে। অক্ষ স্থানান্তর কি? অক্ষ স্থানান্তর বলতে বোঝায় যে হচ্ছে ধরো আমি তো বললাম যে এটা মূল বিন্দু, অর্থাৎ 0,0 বিন্দুতে এই প্যারাবোলাটার এই যে শীর্ষ রয়েছে। এখন আমি যদি ধরো এই যে x অ্যাক্সিস y অ্যাক্সিস অঙ্কন করলাম, এই x অ্যাক্সিস y অ্যাক্সিস অঙ্কন করে এখানে একটা বিন্দু হচ্ছে ধরো 1,2, ঠিক আছে। এই বিন্দুতে আমি একটা প্যারাবোলা আঁকলাম আবার, ঠিক আছে, এই যে এই বিন্দুতে একটা প্যারাবোলা আঁকলাম। তাহলে এটা শীর্ষবিন্দু তো এখন 1,2 বিন্দুতে, তখন এটা সমীকরণ কেমন হবে? তখন এটা সমীকরণ দেখো এখানে তখন অক্ষ কিন্তু আর x অক্ষ না, এ আছে হচ্ছে এই y ইকুয়ালস টু 2 অক্ষের এই সরলরেখার দুই পাশে কিন্তু প্যারাবোলাটা আছে। তখন এখানে হবে y মাইনাস 2 হোল স্কয়ার সমান 4a। এখানে দেখো এখানে কিন্তু শীর্ষবিন্দুটা x এর ভ্যালু 1, x এর ভ্যালু 0 না, তাই এখানে x এর জায়গায় x মাইনাস 1 বসবে, ঠিক আছে। অর্থাৎ প্যারাবোলাটার শীর্ষবিন্দু যেখানে স্থানান্তরিত হয় সেই বিন্দুর স্থানাঙ্কই হচ্ছে আমার এখানে x থেকে বা y থেকে মাইনাস করে দিলেই আমার হচ্ছে নতুন প্যারাবোলার সূত্র আমরা পেয়ে থাকি। এটাকে বলা হয় সমান্তরাল অক্ষ স্থানান্তর, ঠিক আছে। অক্ষ স্থানান্তর করলে কিরকম সমীকরণ
চেঞ্জ হয় সেই কনসেপ্টটাই আমরা এখানে শিখলাম। এই অক্ষ স্থানান্তর কিন্তু শুধুমাত্র প্যারাবোলার ক্ষেত্রে যে অ্যাপ্লিকেবল তা না, এটা কিন্তু উপবৃত্ত অধিবৃত্তর ক্ষেত্রেও আমরা প্রয়োগ করতে পারবো এই কনসেপ্টটা। কাজে এখন তোমরা যদি একটা তোমাদেরকে অবজেক্টিভে বা নৈর্ব্যক্তিক এরকম ছবি দেওয়া হয়, যে শীর্ষবিন্দুটা দিয়ে দেওয়া হয়, তাহলে আশা করি বুঝতে পারবা যে সেই প্যারাবোলার ইকুয়েশনটা কত হবে। যেমন আমরা এখানে একটা এক্সারসাইজ করি, ধরো এটা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, এটা মূল বিন্দু, ঠিক আছে। আমার প্যারাবোলাটা 2, -3, ঠিক আছে, এটা 2, এটা -3, তাহলে এটা 2, -3 বিন্দুতে এখানে আছে এবং এটা হচ্ছে এই দিকে চলে যাচ্ছে, ঠিক আছে, এরকম। তাহলে নরমালি এই উপরের দিকে, হ্যাঁ উপরের দিকে এরকম প্যারাবোলার সমীকরণ থাকে x² = 4ay, কিন্তু এখানে দেখো এখানে কিন্তু y অক্ষের দুই পাশে না, এটা x = 2, হ্যাঁ এই রেখার দুই পাশে আছে, তাহলে এটার ইকুয়েশন হবে এই 2টা মাইনাস করব x থেকে = 4a, আবার y টা দেখো এখানে কিন্তু শীর্ষবিন্দুটা y = -3 তে, তাহলে এইটা যদি আমি y থেকে মাইনাস করি তাহলে মাইনাসে মাইনাসে +3 হয়ে যাবে। এইটা হচ্ছে আমার এই নতুন প্যারাবোলার ইকুয়েশন, অর্থাৎ x - 2 হোল স্কয়ার = 4 × y + 3, এটা হচ্ছে সমান্তরাল অক্ষ স্থানান্তর থেকে আমরা পেয়ে থাকি। আচ্ছা, তাহলে এই ছিল মোটামুটি আমাদের প্যারাবোলার কিছু প্রারম্ভিক আলোচনা। এখন দেখো একটা বিষয় খেয়াল করে দেখো, যে আমরা এখন কোন একটা প্যারাবোলা যদি অঙ্কন করি, ধরো এখানে একটা প্যারাবোলা আছে, আমাকে এই শীর্ষবিন্দুটাও বলে দেয়নি, খালি বলে দিয়েছে আমার এখানে উপকেন্দ্র হচ্ছে 2, 3, এটা বলে দিয়েছে, আর এর উৎকেন্দ্রিকতা তো 1 আমরা জানি, আর এখানে আর কিছু বলে দেয়নি, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে কিভাবে আমরা প্যারাবোলার ইকুয়েশন পাবো, এখানে ধরো এই ax + by + c = 0 এই দ্বিঘাক্ষের সমীকরণ দিয়ে দিয়েছে, তাহলে আমি কিভাবে প্যারাবোলার ইকুয়েশনটা পাবো। প্যারাবোলার ইকুয়েশন ডিরাইভ করতে হলে আমরা জানি প্যারাবোলার একটা বিন্দু যদি x, y হয়, তাহলে এই বিন্দু থেকে যেই উপকেন্দ্রের দূরত্ব আর এই যে এই বিন্দু থেকে নিয়ামক রেখার উপর অঙ্কিত লম্বের দূরত্ব, এই দুইটা দূরত্ব কিন্তু সমান হবে, ঠিক আছে। এই দুইটা যদি সমান হয়, ঠিক আছে, সমান হলে আমরা কি বলতে পারি, ধরো এই যে এই দুইটা বিন্দুর দূরত্ব কত, x - 2 হোল স্কয়ার প্লাস y - 3 হোল স্কয়ার, এটা যে দুইটা বিন্দুর দূরত্ব থেকে আমরা পাই তার উপর √, ইকুয়ালস টু, এটা ইকুয়ালস টু কি, এই বিন্দু থেকে এই রেখার উপর লম্ব। আমরা জানি একটা বিন্দু থেকে একটা রেখার উপর লম্বে আমরা শুধুমাত্র সেখানে কি বসাবো, x এর জায়গায় সেই বিন্দুর স্থানাঙ্ক বসাবো, তাহলে মডুলাস অফ ax + by + c ডিভাইডেড বাই √x এর সহগের স্কয়ার প্লাস y এর সহগের স্কয়ার, এটা আমরা সরল রেখা অধ্যায়ে শিখেছিলাম, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে আমাদের প্যারাবোলার ইকুয়েশন বের করার নিয়ম। দুইটা দূরত্ব সমান হবে কারণ উৎকেন্দ্রিকতা 1, তাহলে এইভাবে আমরা দুইটা দূরত্ব দিয়ে আমরা প্যারাবোলার ইকুয়েশন নির্ণয় করে ফেলতে পারি, ঠিক আছে। এখন এই প্যারাবোলার ক্ষেত্রে আরেকটা জাস্ট কনসেপ্ট আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই যে উপকেন্দ্রটা আছে, ধরো এটা যদি 0, 0 বিন্দু হয়, উপকেন্দ্র ধরো a, 0 বিন্দুতে উপস্থিত, যদি y² = 4ay হয় সেটা সমীকরণ। এখন এই উপকেন্দ্র থেকে যদি আমি একটা লম্ব আঁকি, এটাকে বলা হয় উপকেন্দ্রিক লম্ব। তাহলে এই উপকেন্দ্রিক লম্ব, এটার একটা দৈর্ঘ্য আছে, এই উপকেন্দ্রিক লম্বটার দৈর্ঘ্য হচ্ছে মডুলাস অফ 4a সমান, ঠিক আছে। এটা হচ্ছে একটা নৈর্ব্যক্তিকের জন্য সূত্র, মডুলাস অফ 4a সমান। আচ্ছা, শেষ। আর হচ্ছে উপকেন্দ্রিক লম্বের যদি আমি সমীকরণ চাই, এই ক্ষেত্রে সমীকরণ কত, এটা কি একটা y অক্ষের সমান্তরাল এবং এটা a বিন্দু দিয়ে যায়, তাই x = a হচ্ছে এই উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। আর এখানে যদি আমি নিয়ামক রেখা বা দ্বিঘাক্ষের সমীকরণ বলি, সেই নিয়ামক রেখার সমীকরণ কত হবে, দেখো নিয়ামক রেখাও কিন্তু এই যে a তোমার হচ্ছে মূল বিন্দু থেকে a দূরত্বে আছে, তাহলে এটা কত, -a, 0 বিন্দু, কারণ এটা নেগেটিভ দিকে আছে, তাই এখানে আমরা বলতে পারি নিয়ামক রেখার সমীকরণ x = -a এই ধরনের প্যারাবোলার ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে এভাবে আমরা প্যারাবোলার ছবিটা অঙ্কন করে প্যারাবোলার বিভিন্ন যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, নিয়ামক রেখার সমীকরণ, অক্ষের সমীকরণ হচ্ছে যেটার সাথে বর্গরাশি থাকে, ইত্যাদি নির্ণয় করতে পারি, ঠিক আছে। তাহলে এগুলা নির্ণয় করার মাধ্যমে আমরা কিন্তু এই প্যারাবোলার বেসিকটা এখন আলোচনা সমাপ্ত করে ফেললাম। এখন চলো আমরা প্যারাবোলা রিলেটেড কিছু গাণিতিক সমস্যা দেখি যা বিভিন্ন বছর অ্যাডমিশন টেস্টে এসেছে। এই প্রবলেমগুলো সলভের কিন্তু নিয়ম একটাই, আমাদের যদি প্যারাবোলার কনসেপ্ট সম্পর্কে, এই যে ছবিটা সম্পর্কে ক্লিয়ার আইডিয়া থাকে, তাহলে এই প্রশ্নগুলো সলিউশন করা কোনো সমস্যা হবে না। তাহলে এখানে দেখো বলেছে যে পরাবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্ক 4, 0
এবং নিয়ামক রেখা x x plus 2 সমান 0 তার সমীকরণ কত? তার সমীকরণ কত আমাকে এখানে বের করতে হবে। তাহলে এখানে যদি আমি কুইকলি একটা ছবি আঁকি, এটা x অ্যাক্সিস, এটা y অ্যাক্সিস, ঠিক আছে? এটা x অ্যাক্সিস, এটা y অ্যাক্সিস আঁকলাম। তারপর দেখো এটার উপকেন্দ্র 4,0, তাহলে 1 2 3 4 একটা আন্দাজে ছবি আঁকবো, মানে চোখের আন্দাজে 4,0। আর এটার নিয়ামক রেখা হচ্ছে x plus 2, মানে x equals to -2, তাহলে x equals to এটা +1, এই যে -2, এই যে এটা নিয়ামক রেখা আমি অঙ্কন করলাম, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে নিয়ামক রেখা, নিয়ামক রেখা। এখন আমার হচ্ছে প্রশ্ন যে এখানে হচ্ছে আমার ইয়াটা কত? এখানে আমার এই পরাবৃত্তের সমীকরণটা কত এটা নির্ণয় করতে হবে। তাহলে এটা কিন্তু অনেকটা দেখো সমান্তরাল অক্ষ স্থানান্তরের মতোই। এখানে উপকেন্দ্র a, 0 হওয়ার কথা ছিল, আর নিয়ামক রেখা -a, 0 বিন্দুতে এখানে হওয়ার কথা ছিল, কিন্তু দুইটার মান কিন্তু ভিন্ন দেখতে পাচ্ছি। তাহলে এটা কিন্তু 0 0 বিন্দুতে তার হচ্ছে কেন্দ্র নেই বা তার শীর্ষ নেই। তার শীর্ষ তাহলে কোথায়? তার শীর্ষ এই যে দুইটা, এই যে পুরা দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যের মাঝে কোথাও আছে, ঠিক আছে? মাঝে কোথাও আছে, তাহলে কোথায় আছে দেখো, এই দুইটার দৈর্ঘ্য কত, মানে দূরত্ব কত? এখানে 2, এখানে 4, তাহলে মোট 6। তাহলে এটার অর্ধেক কত হয়? অর্ধেক হলে 3 হয়। তাহলে এটার অর্ধেক যে বিন্দুটা, ঠিক আছে, এই যে 4 -2/2, এটার অর্ধেক বিন্দুটা হচ্ছে 1। এই যে x = 1 বিন্দুতে এই জায়গায় হচ্ছে প্যারাবোলাটা শীর্ষ। তাহলে দেখো এখান থেকে এটা 3 দূরত্বে আছে, এখান থেকে এটাও 3 দূরত্বে আছে, ঠিক আছে? তাহলে এই শীর্ষবিন্দুটা কত? এই শীর্ষবিন্দুটা হচ্ছে 1,0। তাহলে এই ধরনের প্যারাবোলাটার সমীকরণ হওয়ার কথা y² = 4ax। এক্ষেত্রে হবে হচ্ছে y² এর জায়গায় হবে y² = 4ax-1 এরকম হবে, ঠিক আছে? 4ax-1। আচ্ছা, এখন এখানে a এর ভ্যালু কত এটা আমাদের নির্ণয় করতে হবে। a এর ভ্যালু এই যে আমরা বের করে ফেলেছি, এই হচ্ছে কি শীর্ষ থেকে উপকেন্দ্রের দূরত্ব থাকে, তাহলে এটা 3 বের হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা সমীকরণে 3 বসালে পাই 4 × 3 হচ্ছে 12, 12 × x-1। এটা কিন্তু এই যে ডি নাম্বার অপশন, ঠিক আছে? তাই ডি নাম্বারই হচ্ছে আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। তাহলে দেখো সিম্পলি আমরা একটা ছবি, এই ছবিটা আমরা 30 সেকেন্ডের মধ্যে এঁকে ফেললে ছবি আঁকার সাথে সাথে কিন্তু আমরা এই প্যারাবোলাটার ইকুয়েশন নির্ণয় করে ফেলতে পারলাম, ঠিক আছে? এই আইডিয়াটাই আমরা মূলত ব্যবহার করব। তারপরে দেখো এখানে আছে যে 5x² + 15x - 10y - 4 = 0, এরকম পরাবৃত্তের নিয়ামকের সমীকরণ কত এটা নির্ণয় করতে হবে। আচ্ছা, তাহলে ফার্স্টে আমাদেরকে এই ইকুয়েশনটাকে প্যারাবোলার একটা স্ট্যান্ডার্ড ইকুয়েশনে পরিণত করতে হবে। হয় x² = 4ay অথবা y² = 4ax, এই যে কোনো একটা টাইপের ইকুয়েশনে কনভার্ট করতে হবে। এখন দেখো এখানে যেহেতু x এর উপরে স্কয়ার আছে, তাই অবশ্যই আমরা এই x² = 4ay এই টাইপের একটা সমীকরণ পাবো। তাহলে আমরা এখন যদি এখানে x গুলোকে একত্রে লিখি, এখানে 5 কমন নিলে হয় x² + 5x, আর এখানে x² + 5x এর সাথে আমি যদি এখন এটাকে হোল স্কয়ার করতে চাই, তাহলে দেখো হোল স্কয়ার করতে হলে এখানে 2 × x × 3/2 বসাবো, তাহলে প্লাস 3/2 হোল স্কয়ার বসবে, অর্থাৎ 9/4। তাহলে আমি একটা 9/4 এখানে যোগ করলাম জোর করে, তাহলে একটা 9/4 জোর করে নিয়ে আসার কারণে আমি 5 × 9/4 একটা বিয়োগ করে দিলাম, ঠিক আছে? বিয়োগ করে দিলাম, থাকলো কি? থাকলো হচ্ছে ওইদিকে নিয়ে গেলাম আমি 10y + 4, ঠিক আছে? এটা নিয়ে গেলাম। আচ্ছা, এখন আমরা যদি এটাকে লিখি x + 3/2 হোল স্কয়ার, ঠিক আছে? এটা লিখলাম। আর এখানে যে 5টা আছে এটা রেখে দিলাম, আর ওদিকে 10y + 4 প্লাস এই যে 5 আর 9 গুণ করলে হয় 45, 45/4টা থেকে যায় এখানে, ঠিক আছে? এখন আমরা যদি এখানে 5 দিয়ে ভাগ করে দিই, তাহলে x + 3/2 হোল স্কয়ার সমান 5 দিয়ে ভাগ করলে এটা হবে 2y, এটা হবে 5/4, সরি 4/5, এই যে এটা 4/5, আর এটা হবে দেখো এখানে 5 দিয়ে ভাগ করলে এটা এখান থেকে 5 চলে যায়, তাহলে 9/4 হয়ে থাকে, ঠিক আছে? তাহলে এটাকে যদি আমরা এখন এই যে 3/2 হোল স্কয়ার = twice y প্লাস এটাকে আমি যদি লসাগু করি, 5 আর 4 এর লসাগু হচ্ছে 20, তাহলে 20 কে 5 দিয়ে ভাগ করলে হয় 4, 4 আর 4 গুণ করলে হয় 16, প্লাস 20 কে 4 দিয়ে ভাগ করলে হয় 5, 5 আর 9 45, তাহলে এখানে 45 বসলো, ঠিক আছে? তারপরে দেখো এটা হবে twice y প্লাস
এটা কত হয় 6 আর 5 11 হাতে থাকে 1 5 আর 1 6 61/20 এটা হলো। তাহলে এখন আমরা যেটা করলাম x + 3/2 হোল স্কয়ার, ঠিক আছে। এখানে আমরা যেটা করব, এখানে যদি x + 3/2 হোল স্কয়ার এটাকে আমরা একটা জিনিস আমরা যদি কিছু কমন নিই, ঠিক আছে। এখানে কমন নিলে আমরা যদি 2 কমন নিই তাহলে হবে y প্লাস এখানে 2 কমন নিলে হবে 40x 61/40 শেষ। এভাবে আমি কমন নিলাম। তাহলে এখন দেখো এখানে সমান্তরাল অক্ষ স্থানান্তর থিওরেম যদি আমি ব্যবহার করি তাহলে এখানে এই ধরনের আমরা একটা প্যারাবোলা পেলাম, ঠিক আছে। প্যারাবোলা পেলাম যেখানে দেখো এই শীর্ষবিন্দুটার x এর ভ্যালু কত 3/2, তাহলে এটা হবে -3/2 কমা এখানে y এর ভ্যালু দেখো 61/40, তাহলে -61/40। এই ধরনের আমরা একটা শীর্ষবিন্দু পাবো, ঠিক আছে। তাহলে এটা নিয়ামক রেখার সমীকরণ কত? নিয়ামক রেখার সমীকরণ দেখো এখানে 4ay যদি লিখতে চাই আমি 4 × হাফ লিখতে হবে, ঠিক আছে। তারপরে y প্লাস 61/40, তাহলে এখানে a এর ভ্যালু হচ্ছে আমার দাঁড়ালো হাফ। তাহলে আমরা এখানে জানি এই ক্ষেত্রে নিয়ামক রেখার সমীকরণ কত হবে? এই ক্ষেত্রে নিয়ামক রেখার সমীকরণ হবে এই যে y প্লাস 61/40 এইটার ভ্যালু হবে আমার কত মাইনাস a এর সমান, তাহলে মাইনাস হাফ এর সমান, ঠিক আছে। এটা আমি দিয়ে দিলাম। এটা যে আমরা যদি স্ট্যান্ডার্ড কেস চিন্তা করি যে হচ্ছে এই যে এটা x স্কয়ার ইকুয়ালস টু 4ay, ঠিক আছে। এরকম হলে এই যে নিয়ামক রেখা এখানে থাকে এটা হচ্ছে y সমান মাইনাস a, ঠিক আছে। এটা নিয়ামক রেখার সমীকরণ হয়। তাহলে এখন একইভাবে দেখো এখানে y মানে তো y প্লাস 61/40, এটার ভ্যালু মাইনাস a এর সমান, তাহলে a এর ভ্যালু হাফ, তাহলে এটা মাইনাস a দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এখন আমরা যদি এখন এটা y সমান মাইনাস হাফ মাইনাস 61/40 এরকম দিয়ে দিই, এখন এটাকে যদি 40 দিয়ে আমি গুণ করি তাহলে হয় 40y সমান মাইনাস, এটা 40 তে গুণ করলে হবে -20, তারপরে এটা হবে -61, অর্থাৎ 40y প্লাস 81 সমান 0। এই যে 40y প্লাস 81 সমান 0 এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর, ঠিক আছে। তাহলে এই প্যারাবোলাটার প্রবলেম সলভের জন্য আমাদেরকে কিন্তু খুব তাড়াতাড়ি এই হিসাবটা করতে হবে যে প্রদত্ত এই সমীকরণটা থেকে প্যারাবোলার স্ট্যান্ডার্ড ইকুয়েশন ডেভেলপ করতে হবে খুবই ঝটপট। স্ট্যান্ডার্ড ইকুয়েশন ডেভেলপ করে ফেললেই কিন্তু আমরা আমাদের এই অ্যান্সারটা বেসিক থেকে পেয়ে যাব, ঠিক আছে। এখানে কিন্তু আমাদের এই বেসিক যে ইকুয়েশনটা x² = 4ay এটা আমাদের হেল্প করেছে। তাহলে পরবর্তী সমস্যাটা দেখি। এখানেও একটা সিমিলার টাইপের প্রবলেম, যে এখানে বলেছে যে x² - 4x + 12y - 40 = 0 এই পরাবৃত্তির উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত? এখন উপকেন্দ্রিক লম্ব দৈর্ঘ্য বের করার জন্য আমরা জানি এটার ভ্যালু মডুলাস অফ 4 এর সমান। তাহলে অবশ্যই আমাদেরকে প্রথমে এই প্রদত্ত ইকুয়েশনটাকে x² = 4ay অথবা y² = 4ax একটা ফরম্যাটে নিয়ে a এর মান নির্ণয় করে আমাদেরকে 4a নির্ণয় করতে হবে। তাহলে এখন দেখো এখানে যেহেতু x এর উপরে স্কয়ার আছে তাহলে আমরা আবারও এখানে x² = 4ay এই ফরম্যাটে আনা ট্রাই করব। তাহলে এখন দেখো এখানে x² মাইনাস এখানে আছে 4x, তাহলে এটাকে 2 × x × 2 লিখতে পারি, তাহলে +4 এখানে একটা লিখলাম। এখন এই +4টা আমরা জোর করে নিয়ে এসেছি তাই -4 দিয়ে ব্যালেন্স করব। তারপরে আছে 12y - 40, তাহলে এখানে 12y - 40 = 0 এখানে লিখে ফেললাম। তাহলে এখানে দেখো আমরা x - 2 হোল স্কয়ার চলে আসে, আর এখানে 4 আর 40 মানে প্লাস এই যে এইখানে যে -4 আর -40 মিলে হয় -44, আর এখানে হয় হচ্ছে +12y = 0। আচ্ছা এখন এখানে আমরা দেখি x - 2 হোল স্কয়ার ওইদিকে নিয়ে গেলে হবে -12y + 44। এখান থেকে আমরা যদি হচ্ছে এখানে কমন কি যায়, এখানে যদি আমরা 4 কমন নিতে পারি, এখানে -4ও কমন নিই, -4 কমন নিলে এটা হবে 3y, ঠিক আছে। আচ্ছা না এই কাট, তাহলে এখান থেকে আমরা কমন নিব হচ্ছে -12, কমন নিলে হবে y -44/12। এখন এই 44/12 এর মান কত হয়, এটা যদি 4 দিয়ে কাটি তাহলে 11/3 এটা হয়ে যায়, ঠিক আছে। তাহলে এখন আমাদেরকে চেয়েছে যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত, তাহলে এখানে 4 × -3 যদি আমি আকারে লিখি তাহলে y - 11/3, তাহলে এখানে a এর মান দাঁড়ায় কত, a এর মান দাঁড়ায় -3,
তাহলে মডুলাস অফ 4a এটা সমান হচ্ছে মডুলাস অফ 4 ইন্টু -3, তাহলে 12। এই যে 12 এ নাম্বার অপশন, এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে দেখো এখানে এই প্রশ্নটাও একই, কনিক্সের এই প্রশ্নটাও, পরাবৃত্তের এই প্রশ্নটাও আমাদেরকে প্রথমে ইকুয়েশনটাকে স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে এসে আমাদের এই a এর মান নির্ণয় করতে হবে। a এর মান নির্ণয় করে ফেললে আমরা মডুলাস অফ 4a এই সূত্রটা দিয়ে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয় করে ফেলতে পারি। আচ্ছা, পরবর্তী এই প্রশ্নটা বলেছে y স্কয়ার ইকুয়ালস টু 4x প্লাস 8y, এই পরাবৃত্তটার শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত? আমরা জানি শীর্ষবিন্দু যদি হচ্ছে x স্কয়ার ইকুয়ালস টু 4ay অথবা y স্কয়ার ইকুয়ালস টু 4ax এই ধরনের সমীকরণ থাকে, তখন শীর্ষবিন্দু 0 0 হয়ে থাকে। কিন্তু যদি আমাদের সামহাও x মাইনাস আলফা হোল স্কয়ার সমান 4a y মাইনাস বিটা থাকে, তাহলে আমাদের শীর্ষবিন্দু আলফা বিটাতে শিফট হয়ে যায়, আমরা এটা জানি, এটি ইতোমধ্যে আমরা দেখেছি। তাহলে এখন এখানে আমাদেরকে এই স্ট্যান্ডার্ড ফরম্যাটে আসলে ইকুয়েশনটাকে এক্সপ্রেস করলেই বুঝে যাবো যে এটা শীর্ষবিন্দু স্থানাঙ্ক কত। দেখো এই ধরনের প্রশ্ন কিন্তু অনেক এসেছে, 2 বছর এসেছে, আবার কিছুক্ষণ পরেও আমরা আরো শীর্ষবিন্দু স্থানাঙ্ক সংক্রান্ত প্রবলেম সলভ করব কিন্তু। তাহলে এটাকে আমরা যদি ইকুয়েশনে এই স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিয়ে যেতে চাই, তাহলে y গুলোকে একত্রে লিখলে আমরা এইটা পাই, ঠিক আছে, y স্কয়ার মাইনাস 8y সমান থাকে হচ্ছে 4x। এখন আমরা যদি এখানে হোল স্কয়ারের সূত্র করতে চাই, তাহলে y স্কয়ার মাইনাস 2 ইন্টু y ইন্টু 4, তারপরে একটা 4 স্কয়ার জোর করে নিয়ে আসলাম, ওইদিকেও 4x এর সাথে একটা 4 স্কয়ার যোগ করলাম, তাহলে উভয় পক্ষের মান একই থাকলো। তাহলে এখানে লেখা যায় y মাইনাস 4 হোল স্কয়ার, আর এখানে আমরা যদি হচ্ছে 4x প্লাস 16, তো এখানে 4 কমন নিলে হয় x প্লাস 4, ঠিক আছে। তাহলে এখানে আমরা যদি বলি এখানে কত এই পরাবৃত্তটা শীর্ষবিন্দু, দেখো এখানে x এর জায়গায় আছে x প্লাস 4, তাহলে মাইনাস 4 কমা এখানে y এর জায়গায় আছে y মাইনাস 4 অর্থাৎ প্লাস 4, তাহলে মাইনাস 4 কমা 4 এটা হচ্ছে এই পরাবৃত্তের শীর্ষবিন্দু, ঠিক আছে। তাহলে -4,4 হচ্ছে যে ডি নাম্বার অপশন, তাই এটা আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। আচ্ছা, এখন দেখি এই যে আরেকটা পরাবৃত্তের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক রিলেটেড প্রবলেম। এখানে বলেছে টয়েস x সমান y স্কয়ার প্লাস 8y প্লাস 22, তাহলে এটার শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত? আমাদেরকে অবশ্যই আবারও ওই যে y মাইনাস বিটা হোল স্কয়ার ইকুয়ালস টু 4ax মাইনাস আলফা এই আকারে নিয়ে আসতে হবে। যেহেতু এখানে y স্কয়ার আছে, তাই আমরা ওই আকারে নিয়ে আসি, চলো। তাহলে এখানে টয়েস x সমান 8 স্কয়ার y স্কয়ার প্লাস এটাকে 2 ইন্টু y ইন্টু 4 দেই, তাহলে 8y চলে আসে, ঠিক আছে। তাহলে প্লাস এখানে একটা 4 স্কয়ার যোগ করব, মাইনাস 16 করব, প্লাস এখানে থাকলো 22, ঠিক আছে। মানে একটা 16 যোগ করে আবার 16 বিয়োগ করলাম, তাহলে এখানে দেখো এখানে আমরা পাই টয়েস x সমান এই y স্কয়ার প্লাস 2y4 প্লাস 4 স্কয়ার, এটাকে আমরা লিখতে পারি y প্লাস 4 হোল স্কয়ার, ঠিক আছে। তারপর এখানে দেখো -16 আর প্লাস 22 মিলে হয় প্লাস 6। তাহলে এখন আমরা যদি 6টা এদিকে নিয়ে আসি, তাহলে টয়েস x মাইনাস 6 সমান হয় y প্লাস 4 হোল স্কয়ার। এখন আমরা যদি এটাকে উল্টিয়ে লিখি, y প্লাস 4 হোল স্কয়ার সমান 2 ইন্টু এখানে x এর সাথে থাকে x মাইনাস 3, ঠিক আছে। এটা চলে আসলো আমাদের প্যারাবোলার ইকুয়েশনের স্ট্যান্ডার্ড ফর্ম। এখন এখানে দেখো স্ট্যান্ডার্ড ফর্ম থেকে আমরা দেখতে পারি y এর সাথে আছে x এর সাথে আছে -3, তাহলে 3 কমা এখানে y প্লাস 4 আছে, তাহলে এই y মাইনাস বিটার সাথে কম্পারিজন করে বিটার ভ্যালু পাবো আমরা -4, তাহলে 3 -4 এটা হচ্ছে এই প্যারাবোলার শীর্ষবিন্দু। তাহলে 3 -4 হচ্ছে এই যে এ নাম্বার অপশন, তাই এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। দেখো এই প্রবলেমগুলো কিন্তু একই ফরম্যাটের, আমাদেরকে খুব চটজলদি হচ্ছে কোশ্চেনটা দেখে প্যারাবোলার ইকুয়েশনকে এরকম স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিয়ে যেতে হবে। স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিয়ে গেলে আমরা খুব ইজিলি এখানে মাইনাস বিটা মানে এখানে বিটা এবং আলফার ভ্যালু বের করে তুলনা করে বের করে আমরা হচ্ছে বলে ফেলতে পারি যে প্যারাবোলাটা শীর্ষবিন্দু কত। এখন দেখো এই যে প্যারাবোলা শীর্ষবিন্দুর আরেকটা অঙ্ক, এখানেও একইভাবে আমরা করব, চলো। এটা হচ্ছে y স্কয়ার আছে, তাহলে y স্কয়ার আছে, এখানে আছে টয়েস y, তাহলে 2 ইন্টু y ইন্টু 1 প্লাস একটা 1 স্কয়ার নিয়ে আসলাম, আবার একটা 1 মাইনাস করে দিলাম, তারপরে থাকে কত 4x মাইনাস 8, এই যে প্লাস 4x তারপরে থাকে মাইনাস 8 সমান 0। এখন এখানে দেখো y স্কয়ার প্লাস 2y প্লাস 1 এটাকে y প্লাস 1 হোল স্কয়ার আকারে লিখতে পারি, আর এখানে -1 আর -8 মিলে +4x -9 হয়ে দাঁড়ায় ইকুয়ালস টু 0।
তাহলে এখান থেকে এটাকে লিখলে পাবো আমরা y প্লাস 1 হোল স্কোয়ার, আর x টাকে যদি ওদিকে নিয়ে যাই তাহলে মাইনাস 4x প্লাস 9। এখন এখানে যদি আমি -4 কমন নিই তাহলে হবে x মাইনাস 9/4। ঠিক আছে, এখন আমরা যদি এটাকে এই স্ট্যান্ডার্ড y মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়ালস টু 4a ইনটু x মাইনাস আলফার সাথে কম্পারিজন করি, তাহলে বিটার ভ্যালু বের হয় -1 আর আলফার ভ্যালু বের হয় হচ্ছে 9/4। তাহলে 9/4, -1, এই যে এ নাম্বার অপশন, এটাই হচ্ছে আমাদের এই প্যারাবোলার শীর্ষবিন্দু। ঠিক আছে, এটা নির্ণয় হয়ে গেল। এটা একই মেথডে কিন্তু দেখো এই প্রবলেমগুলো বারবার আসে বিভিন্ন সালে। আচ্ছা, তাহলে এবার হচ্ছে দেখো আবার একটা সিমিলার প্রশ্ন, শুধুমাত্র এবার এখানে উপকেন্দ্রের স্থানাঙ্ক বের করতে বলেছে। আচ্ছা, এখন আমরা জানি হচ্ছে দেখো আমাদেরকে এখানে প্যারাবোলার ইকুয়েশন দিয়ে দিয়েছে যে y স্কয়ার মাইনাস 4y মাইনাস 4x প্লাস 16 সমান 0। এটা একটা পরাবৃত্ত নির্দেশ করে, এটার উপকেন্দ্রের স্থানাঙ্ক কত। এখন এখানে যেহেতু y এর উপর স্কয়ার আছে, y স্কয়ার ইকুয়ালস টু 4ax, এই ধরনের প্যারাবোলার ক্ষেত্রে আমরা জানি শীর্ষবিন্দু হচ্ছে a, 0 থাকে। ঠিক আছে, a, 0 যদি এখানে শীর্ষ মানে উপকেন্দ্র a, 0 থাকে, যদি শীর্ষবিন্দু 0, 0 থাকে, তাহলে প্রথমে আমরা কাজ করব এটাকে প্যারাবোলার স্ট্যান্ডার্ড যে এরকম y মাইনাস বিটা হোল স্কয়ার সমান 4a x মাইনাস আলফা এই ফরম্যাটে নিয়ে যাব। এই ফরম্যাটে নিয়ে গেলেই আমরা হচ্ছে দেখবো যে ছবিটা এঁকে বলবো যে আসলে এখানে উপকেন্দ্রটা কত। তাহলে আমরা এখানে যদি এখানে লিখি y স্কয়ার মাইনাস এখানে আছে 4y, তাহলে 4y কে 2 ইনটু y ইনটু 2 লিখতে পারি। তাহলে প্লাস একটা 2 স্কয়ার নিয়ে এসে আবার একটা 4 বিয়োগ করে দিলাম, তারপর বাকি থাকে হচ্ছে -4x প্লাস 16 ইকুয়ালস টু হয় 0। তাহলে এখন দেখো y স্কয়ার মাইনাস 4y প্লাস 4, এটাকে y মাইনাস 2 হোল স্কয়ার লিখতে পারি। তারপরে এই -4 আর প্লাস 16 মিলে হয় হচ্ছে প্লাস 12, আর এখানে -4x থেকে থাকে ইকুয়ালস টু 0। তাহলে এখন আমরা যদি এই 12 4x কে এই পাশে পক্ষান্তর করে ফেলি, তাহলে y মাইনাস 2 হোল স্কয়ার সমান 4x মাইনাস 12। এখন এখান থেকে 4 কমন নিলে হয় x মাইনাস 3। শেষ। তাহলে এখন এখানে আমি যদি এটাকে এই স্ট্যান্ডার্ড এই ইকুয়েশনের সাথে কম্পারিজন করি, বিটার ভ্যালু বের হয় 2, এর ভ্যালু বের হয় 1, কারণ এটা 4 অলরেডি আছে, তাহলে 4 ইনটু 1 এটা 4a, এখানে 1 চলে আসবে এর ভ্যালু, আর এখানে আলফার ভ্যালু আসে হচ্ছে 3। তাহলে এখন আমরা যদি এই ছবিটা আঁকি, এই প্যারাবোলার ছবিটা আঁকি, তাহলে বলো এই প্যারাবোলার শীর্ষবিন্দু কত। শীর্ষবিন্দু আলফা কমা বিটা হচ্ছে 3, 2। ঠিক আছে, এটা শীর্ষবিন্দু। তাহলে এখানে এটা হচ্ছে তার 1 দূরত্বে থাকবে, এটা হচ্ছে এই দুটো দূরত্ব 1। তাহলে এখন x অলরেডি এখানে 3 আছে, তাহলে এখানে x হবে 4। তাহলে 4, y এর ভ্যালু তো ওই 2ই থাকবে, কারণ প্যারাবোলার এই যে শীর্ষবিন্দু আর উপকেন্দ্রের y মান, ঠিক আছে, বা কোটি একই থাকে। তাহলে এটা 4, 2 হয় হচ্ছে অ্যান্সার। তাহলে এখানে এ নাম্বার অপশন হচ্ছে আমাদের উত্তর। তাহলে দেখো এই প্রবলেমটি একটু নতুন, যে আমাদের এখানে শুধুমাত্র প্যারাবোলার ইকুয়েশনটাকে স্ট্যান্ডার্ড ফরম্যাটেই নিয়ে আসতে হবে না, বরং এটা নিয়ে আসার পরে ছবিটা অঙ্কন করে দেখতে হবে যে আমাদের এখানে উপকেন্দ্রটা কোথায় আসতে পারে। তাহলে এই ছিল আমাদের প্রথম কণিক পরাবৃত্ত সম্পর্কিত আলোচনা। এবার চলো আমরা হচ্ছে পরবর্তী কণিক উপবৃত্ত সম্পর্কে আলোচনা করি। এখানে আমরা একটা উপবৃত্তের ছবি দেখতে পাচ্ছি, এবং এই উপবৃত্তে সাধারণত যদি হচ্ছে উপবৃত্ত ধরো এখানে এরকম অনেকে বৃত্তের আকৃতিতে থাকে, কিন্তু হচ্ছে একদিকে অন্যদিক অপেক্ষা একটু ছোট থাকে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন যে হচ্ছে এই উপবৃত্তের একদম মাঝের যে বিন্দুটা থাকে সেটাকেও বলা হয় উপবৃত্তের কেন্দ্র। আচ্ছা, এবং এই কেন্দ্রের পাশাপাশি উপবৃত্তে দুইটা উপকেন্দ্র থাকে। পরাবৃত্তের ক্ষেত্রে আমরা শুধুমাত্র একটি উপকেন্দ্র দেখেছি, বাট যেটা হচ্ছে উপবৃত্তের ক্ষেত্রে হচ্ছে দুইটা উপকেন্দ্র থাকে। এই যে উপকেন্দ্র দুইটা এখানে দেখতে পাচ্ছি আমরা। আচ্ছা, আর এখানে পরাবৃত্তের যেমন একটি দিকাক্ষ থাকে, কিন্তু এই উপবৃত্তের ক্ষেত্রে কিন্তু দুইটি দিকাক্ষ থাকবে। ঠিক আছে, এই দিকাক্ষ দুইটা এই ছবিতে দেখা যাচ্ছে না, কিন্তু এটা এই যে এই ছবির এখানে ভার্টেক্স বা এই যে এখানে দুইটা দিকাক্ষ থাকে। হ্যাঁ, এই যে এটা হচ্ছে দুইটা দিকাক্ষ বা নিয়ামক রেখা, এটা নিয়ামক একটা, এটা আরেকটা। এখন উপবৃত্তটার এই যে কেন্দ্র সেটা যদি মূল বিন্দুতে উপস্থিত হয়, অর্থাৎ এই অক্ষগুলাকে দেখো, উপবৃত্তের দুইটা অক্ষ থাকে, একটা বৃহৎ অক্ষ, একটা হচ্ছে ক্ষুদ্র অক্ষ। ঠিক আছে, এখন এটা যদি এই বৃহৎ অক্ষ যদি এক্স অক্ষ বরাবর থাকে, তাহলে এই ধরনের
উপবৃত্তের সমীকরণ হয় এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান 1 এরকম থাকে। এখানে এ আর বি কি? এ হচ্ছে এই যে উপবৃত্তের দৈর্ঘ্য, এই যে উপবৃত্তের যে বৃহৎ অক্ষটা মানে বড় অক্ষ সেটার দৈর্ঘ্য হচ্ছে টয়েস এ, আর যেটা ছোট অক্ষ ক্ষুদ্রাক্ষ সেটার দৈর্ঘ্য হচ্ছে টয়েস বি, অর্থাৎ সেই দৈর্ঘ্যের অর্ধেক হচ্ছে এই এ আর বি এই কোয়ান্টিটি দুইটা। ঠিক আছে, তাহলে এই হচ্ছে উপবৃত্তের মোটামুটি প্রাথমিক আলোচনা। এখন উপবৃত্তের উপরস্থ যে কোনো একটা বিন্দু থেকে যদি আমি দুইটা উপকেন্দ্র যোগ করি তাহলে এদের দূরত্ব ধরো d1 আর d2, এই d1 আর d2 সমষ্টি সবসময় বৃহদাক্ষের দৈর্ঘ্যের সমান হবে। ঠিক আছে, এটা হচ্ছে উপবৃত্তের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে উপবৃত্তের উপরস্থ কোনো একটা বিন্দু থেকে উপকেন্দ্রদ্বয়ের দূরত্ব এর সমষ্টি হবে বৃহদাক্ষের দৈর্ঘ্যের সমান। আচ্ছা, তাহলে এটাই আমরা এখানে লিখলাম। এখন এই উপবৃত্ত এই ধরনেরও ছবি হতে পারে, আবার ধরো ওয়াই অক্ষের দিকে বড় এই ধরনের ছবিও হতে পারে। তাহলে এই ধরনের ক্ষেত্রেও এটা সমীকরণ এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান 1ই হবে, কিন্তু এক্ষেত্রে বি এর ভ্যালুটা হচ্ছে এ থেকে বড়, আর এই ধরনের ছবির থেকে এ এর ভ্যালুটা বি এর থেকে বড় হয়ে যাবে। আচ্ছা, এটাই যে বৃহদাক্ষ ওয়াই অক্ষ বরাবর হলে বি এর ভ্যালু বড় হবে, আর বৃহদাক্ষ এক্স অক্ষ বরাবর হলে এ এর ভ্যালু বেশি হবে। ঠিক আছে, তাহলে এখানে এই দুই রকম উপকেন্দ্রের উপর ভিত্তি করে কিন্তু উপকেন্দ্রের কোয়ান্টিটি গুলো এক এক রকম হতে পারে। ঠিক আছে, আমি যদি এখানে একটা ছবি আঁকি, ধরো এটা এক্স, এটা ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ আমি অঙ্কন করলাম। ঠিক আছে, এটা মূল বিন্দু, এই মূল বিন্দুতে উপবৃত্তটার কেন্দ্র অবস্থিত। তারপর এই যে উপবৃত্তটা আমি অঙ্কন করলাম হাত দিয়ে। তাহলে এখন আমাদের হচ্ছে এখানে বিভিন্ন কোয়ান্টিটি যদি আমি বলি এটার কেন্দ্র কত, এটার কেন্দ্র হচ্ছে 0,0, এই যে এই বিন্দুটা 0,0 হবে। তারপর এটার যে উপকেন্দ্র দুইটা আছে, ঠিক আছে, উপকেন্দ্র কত হবে? উপকেন্দ্র আমরা পরাবৃত্তের ক্ষেত্রে শিখেছিলাম a,0, ঠিক আছে, এখানে হবে ae,0। এখন এখানে উপবৃত্ত দেখো এই যে এই দূরত্বে এইটা একটা আছে, মানে এই ইটা হচ্ছে উৎকেন্দ্রিকতা, আবার আরেকটা মাইনাস, আবার নেগেটিভ দিকেও এই দূরত্বে আরেকটা আছে। তাই দুইটা উপকেন্দ্রের ক্ষেত্রে আমরা এখানে প্লাস মাইনাস a,0 দিলাম। ঠিক আছে, আর এই উপবৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান 1, এখানে a এর ভ্যালু b এর থেকে বড়। আচ্ছা, তারপর এটা গেল। তারপর এই যে এখানে যে শীর্ষবিন্দুগুলো আছে, এই শীর্ষবিন্দুগুলোর স্থানাঙ্ক কত? শীর্ষবিন্দুগুলো হচ্ছে a দূরত্বে আছে। হ্যাঁ, এই মূল বিন্দু থেকে এইটুকু দূরত্ব হচ্ছে a, তাহলে এটা হচ্ছে প্লাস মাইনাস a,0। ঠিক আছে, এটা প্লাস a, এটা মাইনাস a,0। ঠিক আছে, তারপরে এখন যে দ্বিকাক্ষ দুইটা আমি অঙ্কন করলাম, এই দ্বিকাক্ষটা হচ্ছে মূল বিন্দু থেকে বা কেন্দ্র থেকে হচ্ছে a বাই e দূরত্বে থাকে। ঠিক আছে, তাহলে আমরা এখানে দ্বিকাক্ষ, এটা দ্বিকাক্ষ বা নিয়ামকের সমীকরণ যেটা বলতে পারি, নিয়ামকের সমীকরণ হচ্ছে x প্লাস মাইনাস a বাই e। ঠিক আছে, প্লাস মাইনাস a বাই e। এখন তোমাদের প্রশ্ন জাগতে পারে a এর যে a বাই e সংখ্যাটা বড় কেন? দেখো, আমরা জানি উপবৃত্তের ক্ষেত্রে e হচ্ছে 1 এর চেয়ে ছোট একটা সংখ্যা, তাই একটা a একটা সংখ্যাকে 1 এর চেয়ে ছোট একটা সংখ্যা দিয়ে ভাগ করলে এটা অবশ্যই a থেকে বড় হবে। ঠিক আছে, যেমন ধরো 2 কে যদি আমি 0.5 দিয়ে ভাগ করি, অ্যানসার কিন্তু 4 হবে, যা 2 থেকে বড়। ঠিক আছে, একই রকম ভাবে a বাই e টা আসলে a থেকে বড়, এজন্য দ্বিকাক্ষটা a বাই e দূরত্বে থাকে। আচ্ছা, আর হচ্ছে যে এখানে উৎকেন্দ্রিকতা e হচ্ছে √1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। এখানে উপকেন্দ্রটা হচ্ছে 1 মাইনাস বি, যেহেতু ছোট রাশিটার স্কোয়ার বাই বড় রাশিটার স্কোয়ার, এটা সবসময় উপবৃত্তের ক্ষেত্রে হয়ে থাকে। আচ্ছা, এখানে তারপরে হচ্ছে আরেকটা যে এখানে যে উপকেন্দ্রিক লম্ব, এখানে একটা লম্ব, এখানে একটা লম্ব আঁকতে পারি। এই উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এটা বলতে পারি, এটা হচ্ছে 2b স্কয়ার বাই a। ঠিক আছে, এই সূত্র অনুসারে হবে বিটা হচ্ছে ছোট রাশি সেটার স্কয়ার ইনটু 2 ডিভাইডেড বাই বড় রাশিটা। এখন এই সেম সূত্রগুলাই আমরা যদি এখন প্যারাবোলাটা এভাবে উল্টিয়ে আঁকি, অর্থাৎ এই যে y অক্ষ বরাবর সে প্যারাবোলাটা বড় হয়। ঠিক আছে, y অক্ষ বরাবর যদি প্যারাবোলাটা বড় হয়, সমীকরণ একই হবে a স্কয়ার প্লাস x স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার সমান 1, শুধুমাত্র এখানে b হচ্ছে a এর চেয়ে বড় হবে। এখন এখানে বাকি সব কোয়ান্টিটি গুলো একই রকম ভাবে হবে, ধরো কেন্দ্র 0,0ই হবে, কেন্দ্র 0,0 কোনো চেঞ্জ নাই, কিন্তু উপকেন্দ্রের চেঞ্জ আছে। দেখো, এখন উপকেন্দ্র কিন্তু y অক্ষ বরাবর অবস্থিত। ঠিক আছে, তাহলে এটার স্থানাঙ্ক হবে 0, প্লাস মাইনাস, যেহেতু x অক্ষ বরাবর উপস্থিত হওয়ার কারণে a e হয়েছিল, a হচ্ছে x অক্ষের দিকের মাত্রা ছিল, তাই এটা প্লাস মাইনাস b e হবে এবার।
ঠিক আছে। তারপরে হচ্ছে যে শীর্ষবিন্দু, এই যে দুইটা শীর্ষবিন্দু আমরা এখানে অঙ্কন করেছি, এই শীর্ষবিন্দু দুইটা একই রকম হবে, শুধুমাত্র এটা যেহেতু ওয়াই অক্ষ বরাবর এখন আছে তাই এখানে এক্স এর ভ্যালু 0 হবে, 0, প্লাস মাইনাস বি হবে, ঠিক আছে। এখানে প্লাস মাইনাস এ হয়েছিল, এখানে প্লাস মাইনাস বি হবে। আর নিয়ামক রেখা এখানে ওয়াই, এই যে দেখো নিয়ামক রেখা কিন্তু এবার এক্স অক্ষের সমান্তরাল, ঠিক আছে। তাহলে এখানে নিয়ামক রেখার সমীকরণ যেটা হবে, নিয়ামক রেখার সমীকরণ হচ্ছে y ইকুয়ালস টু, যেহেতু y ইকুয়ালস টু প্লাস মাইনাস, ওটা a বাই ই হয়েছিল, এটা যেহেতু y অক্ষ বরাবর তাই b বাই ই হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের সূত্র। আর এখানে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আর উৎকেন্দ্রিকতা কত হবে? উৎকেন্দ্রিকতা রুট ওভার 1 মাইনাস a স্কয়ার বাই b স্কয়ার হবে, কারণ এখানে এটা ছোট তাই ছোট রাশিটার স্কয়ার বাই বড় রাশিটার স্কয়ার সবসময় হয়। আর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে এটা 2b স্কয়ার বাই a হয়েছিল, b টা ছোট ছিল তাই এখানে 2a স্কয়ার বাই b হবে, যেহেতু a টা ছোট। শেষ। এরকম আমরা দুইটা কিন্তু উপবৃত্ত, দুই ধরনের উপবৃত্ত একই নীতি অনুসরণ করে কিন্তু তার রাশিগুলো কোয়ান্টিফাই হয়ে থাকে। এখন উপবৃত্তে আমরা কিন্তু এই সমান্তরাল অক্ষ স্থানান্তর করতে পারি, ঠিক আছে। যেমন এই উপবৃত্তের কেন্দ্রটা কত 0 0 ধরেছিলাম না, এখন এই উপবৃত্তের কেন্দ্রটা যদি এই কেন্দ্রটা এটা হচ্ছে 2,3 বিন্দুতে থাকে, তাহলে এই উপবৃত্তের সমীকরণ হবে এইটার x - 2 হোল স্কয়ার বাই a প্লাস y - 2 হোল স্কয়ার বাই b সমান 1। একই রকম ভাবে হবে, শুধুমাত্র এখানে x এর জায়গায় x মাইনাস আলফা আর y এর জায়গায় y মাইনাস বিটা চলে এসেছে, ঠিক আছে। এখানে 3 হবে। আচ্ছা, তাহলে এটা বিটা চলে এসেছে এবং বাকি কোয়ান্টিটি গুলো কিন্তু একই রকম ভাবে চেঞ্জ হবে। এক্ষেত্রে দেখো কেন্দ্র কত হবে, কেন্দ্র হচ্ছে 2/3 হলো, তাহলে x - 2 সমান 0 হবে আর y - 3 সমান 0। হ্যাঁ, শুধু x সমান 0 আর y সমান 0 না হয়ে এখানে যেহেতু সমান্তরাল অক্ষ স্থানান্তর হয়েছে তাই এখানে x - 2 সমান 0, অর্থাৎ x = 2 y = 3 আসবে। তার উপকেন্দ্র a প্লাস মাইনাস a ই, 0 না হয়ে x - 2 সমান হবে প্লাস মাইনাস a ই আর y - 3 সমান হবে 0। একই রকম ভাবে, অর্থাৎ x এর পরিবর্তে আমরা x মাইনাস আলফা এবং y এর পরিবর্তে y মাইনাস বিটা ব্যবহার করব। সেক্ষেত্রে একই মানে প্যারাবোলার মতোই উপবৃত্তের এভাবেও সমান্তরাল অক্ষ স্থানান্তর হতে পারে। আচ্ছা, তাহলে এবার চলো আমরা উপবৃত্তের কিছু বেসিক প্রবলেম সলভ করি, যেগুলো বিভিন্ন বছরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিটে এসেছে। তাহলে এখানে বলেছে 3x স্কয়ার প্লাস 5y স্কয়ার সমান 15। এই উপবৃত্তের উৎকেন্দ্রিকতা কত? তাহলে এটাকে আমাদের অবশ্যই x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার সমান 1 এই স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিয়ে আসতে হবে। এখন এই স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিয়ে আসার জন্য দেখো আমাদেরকে এখানে 15 আছে, তো তাই 15 দিয়ে ভাগ করে দিতে হবে সবগুলোকে। তাই এখানে আমরা 3x স্কয়ারকে 15 দিয়ে ভাগ করলাম, 5y স্কয়ারকে 15 দিয়ে ভাগ করলাম, সমান হয়ে গেল 15 ভাগ 15 সমান 1। এখন আমরা যদি এটা ভাগ করি, দেখো এটা 3 আর 15 কাটাকাটি গিয়ে x স্কয়ারের নিচে থাকবে 5 আর এখানে y স্কয়ার 3 আর 15 5 আর 15 কাটাকাটি গিয়ে থাকবে 3 সমান 1। তাহলে এটাকে এখন আমরা বলতে পারি x স্কয়ার বাই √5 হোল স্কয়ার। তাহলে a এর ভ্যালু হলো √5 আর প্লাস y স্কয়ার বাই √3 হোল স্কয়ার। তাহলে b এর ভ্যালু হলো √3 সমান 1। তাহলে এখানে যেহেতু a এর ভ্যালু বড়, a ইজ গ্রেটার দেন b, তাহলে এটার উৎকেন্দ্রিকতা হবে √1 মাইনাস ছোটটা স্কয়ার বাই বড়টার স্কয়ার। তাহলে √1 মাইনাস b স্কয়ার করলে হবে 3, a স্কয়ার করলে হবে 5, তাহলে 1 মাইনাস 3/5। তাহলে এখানে হবে 5 মাইনাস 3/5 √, তাহলে 2/5 √। তাহলে 2/5 √, হচ্ছে যে সি নাম্বার অপশন, তাই সি হচ্ছে আমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। তাই এই ধরনের উপবৃত্তের সমীকরণ দেয়া থাকলে উৎকেন্দ্রিকতা নির্ণয়ের জন্য আমাদের প্রথমেই উপবৃত্তের সমীকরণটাকে স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিয়ে আসতে হবে। স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিয়ে আসলেই আমরা একদম সিম্পল ক্যালকুলেশনের মাধ্যমে উৎকেন্দ্রিকতা নির্ণয় করতে পারবো। তারপরে আরেকটা সিমিলার প্রবলেম, এখানেও দেখো আমাদের একটা উপবৃত্তের সমীকরণ দিয়ে দিয়েছে, আমাদের উৎকেন্দ্রিকতা নির্ণয় করতে হবে। এটা দেখো পরপর 2 বছর 2018, 19 এবং 19, 20 2 বছর পরপর একই অঙ্ক এসেছে, একই উৎকেন্দ্রিকতা নির্ণয় করতে বলেছে। তাই এটা খুবই ইম্পর্টেন্ট একটা টাইপের অঙ্ক, মানে এই ধরনের অঙ্ক ওরা যে উপবৃত্তের সমীকরণ দিয়ে দিবে, উৎকেন্দ্রিকতা নির্ণয় করতে হবে। তাহলে এখন দেখো এখানে যেহেতু 400 আছে, আমরা 400 দিয়ে সবগুলোকে ভাগ করে দিব 1 আনার জন্য। এখানে 400 চলে আসলো প্লাস 16y স্কয়ার বাই 400 চলে আসলো সমান হলো 1।
এখন 25 দিয়ে 400 যদি আমি ভাগ করি তাহলে ভাগফল হবে x স্কয়ার বাই 16। এখানে আসলে 16, আর এখানে y স্কয়ার কে এই যে 400 কে যদি 16 দিয়ে ভাগ করি তাহলে হয় 25 সমান হলো 1। তাহলে এখানে যদি আমরা এখন এটাকে লিখি, 16 কে লেখা যায় 4 স্কয়ার প্লাস y স্কয়ার বাই 25 কে লেখা যায় 5 স্কয়ার সমান হলো 1। এখন এটাকে যদি আমি স্ট্যান্ডার্ড ইকুয়েশন x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার সমান 1 এটার সাথে কম্পারিজন করি, a এর ভ্যালু বের হবে 4 আর b এর ভ্যালু বের হবে 5। তাহলে যেহেতু b বড়, ঠিক আছে, তাই এখানে উৎকেন্দ্রিকতা হবে √1 মাইনাস a স্কয়ার বাই b স্কয়ার, ছোটটার স্কয়ার বাই বড়টার স্কয়ার, ঠিক আছে। তাহলে এখানে হবে √1 মাইনাস a স্কয়ার মানে হচ্ছে 16 বাই b স্কয়ার মানে 25। তাহলে এখানে হবে 25 থেকে 16 মাইনাস করে বাই 25, 25 থেকে 16 মাইনাস করলে হয় 9, 9 বাই 25 কে রুট করলে হবে 3/5। তাহলে এই যে 3/5 হচ্ছে a নাম্বার অপশন, এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে চলো আমরা পরবর্তী উপবৃত্ত সংক্রান্ত যে সমস্যাটা করব সেটাও দেখো এরকম উৎকেন্দ্রিকতা নির্ণয়েরই। আচ্ছা, এখানে দেখো আমাদের উপবৃত্তের সমীকরণ দিয়ে দিয়েছে 3x স্কয়ার প্লাস 4y স্কয়ার সমান 12। তাহলে এটাকে যে 3x স্কয়ার প্লাস 4y স্কয়ার সমান 12 এটা লিখলাম। লিখার পরে আমাদেরকে উৎকেন্দ্রিকতা নির্ণয়ের জন্য আবারও আমি রিপিট করছি এটা, যে উপবৃত্তের যেটা স্ট্যান্ডার্ড ইকুয়েশন x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার সমান 1 এই স্ট্যান্ডার্ড ইকুয়েশনে কনভার্ট করতে হবে। এখন এই কনভার্সনের জন্য আমাদের এখানে যেহেতু ডান পক্ষে 1 দরকার, তাই আমরা এখন এই সমীকরণের উভয় পক্ষকে 12 দিয়ে ভাগ করব। 12 দিয়ে ভাগ করলে আমরা ডান পক্ষে 1 পাবো। তাহলে এখন এখানে সবগুলোকে ডান পক্ষ এবং বাম পক্ষকে 12 দিয়ে ভাগ করলে এটা হবে 3x স্কয়ার বাই 12, তারপর 4y স্কয়ার বাই 12 সমান হয় 1। আচ্ছা, এখন দেখো এখানে 3 আর 12 কাটাকাটি গেলে এ হয় x স্কয়ার বাই 4 প্লাস এখানে 4 আর 12 কাটাকাটি গেলে হয় y স্কয়ার বাই 3 সমান হলো 1। আচ্ছা, এখন আমাদেরকে আমরা যদি এখন এই যে স্ট্যান্ডার্ড ইকুয়েশন এটার সাথে এই প্রাপ্ত ইকুয়েশনটাকে তুলনা করি, তুলনা করলে পাবো কি a স্কয়ার সমান হচ্ছে 4 আর b স্কয়ার সমান পাবো 3। তাহলে a সমান পেলাম 2 আর b সমান পেলাম হচ্ছে √3। তাহলে এখন উৎকেন্দ্রিকতা নির্ণয় করতে হবে। এখন এখানে যেহেতু হচ্ছে a এর মান বড় এবং b হচ্ছে ছোট, তাই আমরা এখন উৎকেন্দ্রিকতা হচ্ছে √1 মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার শেষ। তাহলে √1 মাইনাস b স্কয়ারের ভ্যালু হচ্ছে 3 ডিভাইডেড বাই a স্কয়ারের ভ্যালু হচ্ছে 4। তাহলে দেখো 1 মাইনাস 3/4 এখানে লসাগু হবে 4, তারপর এখানে 4 কে 1 দিয়ে ভাগ করলে হয় 4, তারপর 4 ইনটু 4 হচ্ছে 4 বসবে মাইনাস 3। তাহলে এটা √ওভার থাকলো, তাহলে √1/4 এটাকে রুট করলে হয় হাফ। তাহলে এখানে এই যে সি নাম্বার অপশন হচ্ছে হাফ, তাই সি হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। তাহলে দেখো এই পর্যন্ত উপবৃত্তের উৎকেন্দ্রিকতা নির্ণয়ের প্রবলেমগুলো কিন্তু আমরা একইভাবে সলভ করেছি। কিভাবে? সবগুলোকেই আমরা হচ্ছে উপবৃত্তের প্রদত্ত সমীকরণকে স্ট্যান্ডার্ড ফরম্যাটে কনভার্সন করে নিয়েছি এই ডান পক্ষের ধ্রুব সংখ্যাটি দিয়ে ভাগ করে। তারপর a এবং b এর মান নির্ণয় করার মাধ্যমে কোনটা ছোট কোনটা বড় নির্ণয় করার ফলেই আমরা উৎকেন্দ্রিকতা সরাসরি সূত্রের মাধ্যমে নির্ণয় করতে পেরেছি। আচ্ছা, তাহলে এবার চলো পরবর্তী সমস্যায়। এখানে দেখো এখানে উপবৃত্তের সমীকরণ x প্লাস 4 হোল স্কয়ার বাই 100 প্লাস y মাইনাস 2 হোল স্কয়ার বাই 64 সমান 1 দেয়া আছে অলরেডি। এটা দেখো 3 বার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে কিন্তু, ঠিক আছে। এখন এটার এই সমীকরণের সুবিধা হচ্ছে এটাকে কিন্তু স্ট্যান্ডার্ড যে ফরম্যাট আছে সে ফরম্যাটে কিন্তু অলরেডি নেয়াই আছে এখানে, ঠিক আছে, অলরেডি নেয়া আছে। শুধুমাত্র এখানে শুধু x নাই, x প্লাস 4 আছে, শুধু y নাই, y মাইনাস 2 আছে। অর্থাৎ এই যে সমীকরণের যে উপবৃত্তটা সেই উপবৃত্তের কিন্তু কেন্দ্র শিফট হয়ে গেছে প্যারালাল অ্যাক্সিস ট্রান্সফার থিওরেম অনুসারে। যেটা কত হয় দেখো, এখানে মাইনাস করলে হবে এটা -4, x এর মান -4 আর y এর ভ্যালু যেহেতু -2 আছে তাই +2, -4,2 বিন্দুতে হচ্ছে এই উপবৃত্তের যেটা কেন্দ্র সেটা শিফট হয়ে গেছে। তাহলে এখন এর উৎকেন্দ্রিকতা নির্ণয় করি। চলো এখানে তুলনা করলে পাবো হচ্ছে a স্কয়ার সমান 100, তাহলে a সমান হচ্ছে 10 আর b স্কয়ার সমান হচ্ছে 64, অর্থাৎ b সমান হচ্ছে 8। তাহলে এখানে যেহেতু b স্কয়ার বা b ছোট, তাই আমরা উৎকেন্দ্রিকতা পাবো √1 মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার।
তাহলে √1 - b² মানে 64 আর a² মানে 100। তাহলে এখন এটাকে যদি আমি নিচে লসাগু হবে 100, এখানে 100 আর 1 গুণ করলে হয় 100 - 64। 100 থেকে 64 মাইনাস করলে হয় 36/100। এটাকে রুট করলে 36 কে রুট করলে হয় 6 আর 100 কে রুট করলে হয় 10। তাহলে 6/10 কাটাকাটি গেলে হচ্ছে 2 দিয়ে কাটলে 3/5। তাহলে 3/5 হচ্ছে এখানে বি নাম্বার অপশন। সেই বি নাম্বার অপশনই হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে দেখো এটা আরো রিলেটিভলি একটা ইজিয়ার প্রবলেম, একটা উপবৃত্তের সমীকরণ দেওয়া থাকলে তার উৎকেন্দ্রিকতা নির্ণয়। আচ্ছা, তাহলে এখন দেখো উপবৃত্তের আরেকটা, এখানে শুধুমাত্র দেখো এটি একটু অন্যরকম কোশ্চেন। কেন এখানে উপবৃত্তের সমীকরণ দিয়ে দিয়েছে, বাট এখানে উপবৃত্তের বৃহৎ অক্ষ এবং ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য চেয়েছে, এখানে উৎকেন্দ্রিকতা চাইনি। তাহলে আমরা জানি হচ্ছে প্রথমে x² + a² + y² = 1। এইভাবে স্ট্যান্ডার্ড ফর্মে আমি প্রকাশ করার পরই বলতে পারবো এদের বৃহৎ এবং ক্ষুদ্রাক্ষর দৈর্ঘ্য কত। কেন? কারণ এই a এবং b কোনটা বড় কোনটা ছোট এটার উপর নির্ভর করে কিন্তু ক্ষুদ্রাক্ষ এবং বৃহদাক্ষের দৈর্ঘ্য। আচ্ছা, তাহলে আমরা এখন এটাকে যদি স্ট্যান্ডার্ড ফর্মে নিতে যাই, এটা আছে 4x² + y² = 2। এখন এখানে আমরা যদি ডান পক্ষে 1 আনতে চাই, তাহলে 2 দিয়ে সবকিছুকে ভাগ করে দিলে হবে 4x²/2, তারপরে +y²/2 = হবে 1। এখন দেখো এটাকে যদি আমি ভাগ করি, কাটাকাটি করলে এখানে 2 থাকে, তাহলে 2x² + y²/2 সমান হচ্ছে 1। এখন এখানে দেখো x²/a² আকার যদি আনতে হয়, এখানে x² এর সহগ আছে 2, তাহলে এটাকে আমি ডিভাইডেড বাই হাফ করে দিই, এটা আর 2x² একই কথা, ঠিক আছে। +y²/2 সমান হলো 1। তাহলে এখান থেকে বুঝতে পারি আমি a² এর ভ্যালু হাফ এবং b² এর ভ্যালু হচ্ছে 2। এখান থেকে a এর ভ্যালু আসে 1/√2 আর b এর ভ্যালু আসে শুধুমাত্র √2। আচ্ছা, এখন এটা আসলো, এখন আমাদের হিসাব করতে হবে এটা a এর মান বড় না b এর মান বড়। ক্লিয়ারলি বুঝতে পারছি যে √2 যেহেতু বড়, এখানে a > b। তাহলে এখন a যেহেতু ছোট, b বড়, তাহলে বৃহদাক্ষ হচ্ছে y অক্ষ বরাবর থাকবে, যা b দিয়ে হবে। তাহলে বৃহদাক্ষ, এই যে বৃহদাক্ষ কত, টয়েস b সমান, ঠিক আছে। তাহলে 2 × √2, 2√2 হচ্ছে আমাদের বৃহদাক্ষ। আর ক্ষুদ্রাক্ষ কত? হ্যাঁ, ক্ষুদ্র অক্ষ এটা কত হবে? এটা হচ্ছে টয়েস a সমান। তাহলে 2 × 1/√2, কাটাকাটি করলে এখানে একটা √2 থাকে, তাহলে এখানে থাকলো শুধু √2। তাহলে বৃহদাক্ষ 2√2 এবং ক্ষুদ্রাক্ষ শুধু √2। এই যে ডি নাম্বার অপশন হচ্ছে এই অপশনটা, তাই ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর। আচ্ছা, তাহলে আশা করি এই প্রবলেমটা বুঝতে পেরেছো। এখানেও একই, মানে সবগুলো প্রবলেমেরই উপবৃত্তের আমাদেরকে প্রথমেই উপবৃত্তের প্রদত্ত সমীকরণকে স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে যেতে হবে, তারপর ফর্মুলা ওয়াইজ যেটা হয় সেটাই আমাদেরকে নির্ণয় করতে হবে। এবার আমাদের উপবৃত্ত সম্পর্কে আলোচনা সমাপ্ত হয়ে গেল। এখন চলো একটু জাস্ট অধিবৃত্ত সম্পর্কে ডিসকাস করি। একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে যে এই পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু অধিবৃত্ত নিয়ে কোনো সমস্যা তেমন আসেনি। কাজে আমরা অধিবৃত্তের কিছু সমস্যা দেখব অন্য বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন টেস্টের সাপেক্ষে। কেন অধিবৃত্ত থেকে আলাদাভাবে প্রশ্ন আসে, এটা কারণ হচ্ছে অধিবৃত্ত আর উপবৃত্তের কনসেপ্টটা কিন্তু অনেকটা একই। উপবৃত্তের ক্ষেত্রে আমরা সমীকরণ পড়েছিলাম x² + a² + y²/b² = 1। আর অধিবৃত্তের ক্ষেত্রে এই সমীকরণ হবে হচ্ছে x² + a² - y²/b² সমান হচ্ছে 1। অর্থাৎ এখানে শুধুমাত্র একটা মাইনাস বসবে। তাহলে এই ধরনের অধিবৃত্ত ছবিটা হচ্ছে, এটা ধরো x অ্যাক্সিস, এটা ধরো y অ্যাক্সিস, এটা মূল বিন্দু, এখানে একটা নিয়ামক রেখা আঁকলাম, এখানে আরেকটা নিয়ামক রেখা আঁকলাম। নিয়ামক রেখার বাইরে দিয়ে হচ্ছে এই যে দুইটা অধিবৃত্ত চলে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে অধিবৃত্ত দুইটা। আচ্ছা, তাহলে এখন এটা হচ্ছে যদি সমীকরণ এরকম x² / a² - y²/b² সমান 1 হয়, সেক্ষেত্রে এরকম চিত্র হবে। কিন্তু যদি ইকুয়েশনটা হয় y²/b² - x² / a² = 1, তাহলে ছবিটা কিন্তু অন্যরকম হবে। এটা ধরো x অ্যাক্সিস, এটা হচ্ছে y অ্যাক্সিস। তাহলে এবার কিন্তু দিকাক্ষ রেখা হচ্ছে দেখো x অক্ষের সমান্তরাল থাকবে। এটা ধরো দিকাক্ষ, তারপর এখানে একটা অধিবৃত্ত আর এখানে আরেকটা অধিবৃত্ত, ঠিক আছে, এরকম। তাহলে এইভাবে কিন্তু আমাদের হচ্ছে ইকুয়েশন ওয়াইজ আমাদের ছবিটা আলাদা হবে। এখন ছবি যেরকমই হোক না কেন, ইকুয়েশনের উপর ভিত্তি করে একই উপবৃত্তের কনসেপ্টেই আমরা কিন্তু এখানে অধিবৃত্তের সকল কোয়ান্টিটিগুলা
নির্ণয় করতে পারি। যেমন এখানেও অধিবৃত্তের কেন্দ্র হচ্ছে 0,0, তারপর এটারও 0,0, তারপর এখানে উপকেন্দ্র আছে, উপকেন্দ্র একই অধিবৃত্তের মতো প্লাস মাইনাস AE,0 হবে। ঠিক আছে, এখানেও উপকেন্দ্র 0, প্লাস মাইনাস BE হবে। ঠিক আছে, এখন এখানে এইটা কেন দেখো তো, এখানে আমাদের এই মূল বিন্দু থেকে কেন্দ্র থেকে দেখো তো নিয়ামক রেখা A/E দূরত্বে ছিল, এবারও A/E দূরত্বেই আছে, কিন্তু এবার A/E টা AE থেকে ছোট দূরত্ব কেন? কারণ অধিবৃত্তের ক্ষেত্রে হচ্ছে 1 এর চেয়ে বড়। 1 এর চেয়ে বড় হওয়ার কারণে AE, এই যে এইটুকু যদি A হয়, এই যে মূল বিন্দু থেকে শীর্ষ থেকে এই যে কেন্দ্র থেকে এই যে এক পাশের প্রান্ত বিন্দু, এটা এই শীর্ষবিন্দুটা যদি A দূরত্বে হয়, আমরা জানি যে উপকেন্দ্র থাকার কথা AE দূরত্বে, এই জন্য AE দূরত্বটা হচ্ছে এবার বড় A এর চেয়ে, কারণ হচ্ছে গ্রেটার দ্যান 1। ঠিক আছে, ফর এক্সাম্পল ধরো A এর ভ্যালু 2, তাহলে AE এর ভ্যালু ধরো হচ্ছে এর ভ্যালু হচ্ছে আবার 3, তাহলে A এর ভ্যালু 6 হয়ে যাবে, যা 2 এর চেয়ে বড়। ঠিক আছে, এই জন্য এই ডিসটেন্সটা বড়। ঠিক আছে, আর A/E ডিসটেন্সটা দেখো ছোট হয়ে গেছে, কারণ এবার একটা 1 এর চেয়ে বড় সংখ্যা। আমি যদি 6 কে 2 দিয়ে ভাগ করি, 1 এর চেয়ে বড় সংখ্যা দিয়ে সংখ্যাটা ছোট হয়ে যায়। ঠিক আছে, এই যে এই জন্যই নিয়ামক রেখাটা আগে থাকে, তারপরে শীর্ষ, তারপরে হচ্ছে উপকেন্দ্র। আচ্ছা, তারপর এখানে উৎকেন্দ্রিকতা একই, এখানে 1 মাইনাস না তো 1 প্লাস B²/A², এখানে B² উপরে বসবে কারণ এই B এর আগে মাইনাস আছে। ঠিক আছে, এখানে হচ্ছে √1 প্লাস A²/B², এখানে প্লাস বসবে উৎকেন্দ্রিকতার সূত্রে এবং উপরে বসবে যেটার আগে মাইনাস, ধরো এখানে A² এর আগে মাইনাস আছে তাই উপরে A² বসবে। তারপর হচ্ছে নিয়ামক রেখার সমীকরণ তো আমরা এখানে দেখলামই যে x প্লাস মাইনাস A/E, ঠিক আছে, প্লাস মাইনাস এটা একটা, আর এখানে ক্ষেত্রে y প্লাস মাইনাস B/E, এটা পেলাম। তারপর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, হ্যাঁ, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য যদি আমরা বলি, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা হচ্ছে আমরা গতবার 2B²/A শিখেছিলাম, 2B²/A থাকবে, এটারও 2A²/B শিখেছিলাম উপবৃত্তের ক্ষেত্রে, এবারও 2A²/B থাকবে। ঠিক আছে, উপরে বসবে যেটার আগে মাইনাস সেটা। এবার কিন্তু ছোট বড় এর ভ্যালু ছোট নাকি বড় এটা মুখ্য নয়, বরঞ্চ মাইনাস যে চিহ্নের আগে আছে সেটাকেই আমরা উপবৃত্তের সূত্রের যাকে নেগেটিভ ওয়াইজ ট্রিট করতাম ওভাবে ট্রিট করব। ঠিক আছে, আর উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কত? উপকেন্দ্রিক লম্বের সমীকরণ এই ক্ষেত্রে x প্লাস মাইনাস AE, এখানে যেরকম শিখেছিলাম, এখানে y প্লাস মাইনাস BE, একই রকম। ঠিক আছে, শেষ। তাহলে এই ছিল আমাদের অধিবৃত্ত সম্পর্কে আলোচনা। তাহলে চলো এবার আমরা অধিবৃত্ত সংক্রান্ত একটি প্রশ্ন সলভ করি। এই প্রশ্নে বলেছে যে y²/9 মাইনাস x²/7 সমান 1 হলে অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা C হলে নিচের কোনটি সঠিক? এখানে মূলত C² এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা এখন এখানে অধিবৃত্তের যে স্ট্যান্ডার্ড ইকুয়েশন y²/b² মাইনাস x²/a² সমান 1, এটার সাথে কম্পারিজন করে পাই b² সমান 9 আর a² সমান হচ্ছে 7। তাহলে এখন আমরা যদি এখন উৎকেন্দ্রিকতা C বলি, C হচ্ছে √1 প্লাস, এখানে যেহেতু a² এর আগে মাইনাস আছে তাই উপরে a² বসবে, ডিভাইডেড বাই b²। আচ্ছা, তাহলে 1 প্লাস a² এর ভ্যালু হচ্ছে কত? 7, আর b² এর ভ্যালু কত? 9, এটা √ওভার হবে। তাহলে এখন শুধু C² এর ভ্যালু হলে √ওভারটা চলে যাবে, নিচে লসাগু 9, এখানে 9 প্লাস 7, 9 প্লাস 7 হলে 16, 16/9, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে 16/9 হচ্ছে এই যে A নাম্বার অপশন। তাহলে 16/9 হচ্ছে এই যে A নাম্বার অপশন, তাই এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে চলো আমরা পরবর্তী অধিবৃত্তের প্রবলেমটা দেখি। এখানে বলেছে যে x² মাইনাস 3y² মাইনাস 2x মাইনাস 8 সমান 0 এই অধিবৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত? এটা অনেকটা আমাদের সেই কেন্দ্র নির্ণয়ের যে প্রবলেম সলভ করেছিলাম অনেকে, সেই প্রবলেম সলভিং এর মধ্যে আমাদের প্রথমে এটার স্ট্যান্ডার্ড ইকুয়েশনে নিয়ে আসতে হবে। এখন এখানে কোন স্ট্যান্ডার্ড ইকুয়েশনটা পড়বে? x²/a² মাইনাস y²/b² সমান 1 নাকি y²/b² মাইনাস x²/a² সমান 1, কোনটা বসবে? এখন সেটার জন্য আমরা প্রথমে এই প্রদত্ত ইকুয়েশনটাকে একটু ফরম্যাটে সাইজ করি। এখন দেখো এখানে y² এর আগে কিন্তু মাইনাস আছে, তাই আমাদের অবশ্যই এই প্রথম স্ট্যান্ডার্ড ফর্মটাই আমরা কিন্তু পাবো, দেখা যাবে। তাহলে এখানে দেখো x² মাইনাস 3y² মাইনাস 2x মাইনাস 8 সমান 0 এটা লিখলাম। এখন আমরা এখানে যেহেতু একটা x আলাদা আছে, এই x টাকে এটার সাথে নিয়ে হোল স্কয়ারের একটা সূত্র করার চেষ্টা করব।
তাহলে এখানে দেখো এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 1 লিখলাম, দিয়ে টোয়াইস এক্স হলো। এখানে প্লাস 1 হোল স্কোয়ার যদি আমি লিখি তাহলে আমরা এক্স মাইনাস 1 হোল স্কোয়ারের একটা সূত্র লিখতে পারবো। তারপর এখানে আমি একটা প্লাস 1 এক্সট্রা নিয়ে এসেছি, তাই মাইনাস 1 করে দিলাম। তারপরে থাকে মাইনাস 3y স্কোয়ার, আর এখানে থাকে হচ্ছে মাইনাস 8 সমান 0। এখন এখানে আমি এটাকে লিখতে পারি এক্স মাইনাস 1 হোল স্কোয়ার, তারপরে এখানে হবে মাইনাস 3 স্কোয়ার সমান, এখানে দেখো মাইনাস 1 আর মাইনাস 8 এ মাইনাস 9, এই পাশে নিয়ে গেলে প্লাস 9 হবে। এবার এই 9 দিয়ে যদি আমি ভাগ করি তাহলেই কিন্তু আমি স্ট্যান্ডার্ড ফর্মটা পেয়ে যাব। তাহলে এক্স মাইনাস 1 হোল স্কোয়ার বাই 9 মাইনাস ওয়াই স্কোয়ার বাই, এটা 9 দিয়ে ভাগ করলে এখানে 3 আর 9 কাটাকাটি গিয়ে নিচে 3 থাকবে সমান 1। তাহলে দেখো আমরা এখন স্ট্যান্ডার্ড ফর্ম পেয়ে গেছি, যেখানে a স্কোয়ার সমান 9 আর b স্কোয়ার সমান হচ্ছে 3। তাহলে আমাদের অধিবৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক চেয়েছে। কেন্দ্রের স্থানাঙ্ক তো দেখো এখানে আমি প্যারালাল অ্যাক্সিস ট্রান্সফার দেখে দেখতে পারি এখানে x এর জায়গায় x মাইনাস 1 আছে, তাহলে কেন্দ্র আছে 1 এ, আর এখানে যেহেতু শুধু y, এটা 0 তে আছে। ঠিক আছে, অর্থাৎ আমাদের x মাইনাস 1 সমান 0 আর y সমান 0, এটা হচ্ছে কেন্দ্র। কেন্দ্র যেহেতু 0 0, তাহলে এখানে x সমান 1 আর y সমান 0, 1,0 বিন্দুতে হচ্ছে এটার কেন্দ্র। 1,0 হচ্ছে অপশন নাম্বার ডি, তাই ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে দেখো এই যে প্যারালাল অ্যাক্সিস ট্রান্সফার থিওরেম, এটার সাহায্যে কিন্তু দেখা যাচ্ছে যে আমরা অধিকাংশ অবজেক্টিভের সলিউশনই কিন্তু করে ফেলতে পারি। আচ্ছা, এখানে দেখো অধিবৃত্তের আরেকটা প্রবলেম। এখানে অধিবৃত্তের সমীকরণ দিয়ে দিয়েছে যে এক্স স্কোয়ার মাইনাস 5 এক্স স্কোয়ার বাই 5 মাইনাস ওয়াই স্কোয়ার বাই 4 সমান 1। এটাকে স্ট্যান্ডার্ড ইকুয়েশনের সাথে কনভার্ট করে পাবো a স্কোয়ার সমান হচ্ছে 5 আর b স্কোয়ার সমান হচ্ছে 4। এখন আমাদের নিয়ামক রেখার সমীকরণ বের করতে বলেছে। এখন এখানে যেহেতু y এর আগে মাইনাস আছে, নিয়ামক রেখার সমীকরণ হবে এটা হচ্ছে এই যে প্রথম টাইপের যে হাইপারবোলা বা অধিবৃত্ত, এই টাইপের। তাহলে নিয়ামক রেখার সমীকরণ কত হবে? x প্লাস মাইনাস a বাই ই, এটা হবে আমাদের নিয়ামক রেখার সমীকরণ। এখন আমাদের a এর মান আমরা পেয়ে গেছি, a এর মান হচ্ছে √5। তাহলে ই এর মান কত, এটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে ই এ বা কত হবে 1 প্লাস, এটা যেহেতু 4 এর আগে মাইনাস আছে বা b এর আগে মাইনাস আছে, তাহলে b স্কয়ার বাই a স্কয়ার। তাহলে √1 প্লাস b স্কয়ার মানে 4 ডিভাইডেড বাই a স্কয়ার মানে হচ্ছে 5। আচ্ছা, এখানে লসাগু 5, এখানে 5 প্লাস 4, এটা √, তাহলে 9 কে রুট করলে হয় 3, নিচে হয় √5। এটা হচ্ছে আমাদের উৎকেন্দ্রিকতা নির্ণয় হয়ে গেল। তাহলে নিয়ামকের সমীকরণ কত? প্লাস মাইনাস a বাই ই। তাহলে x সমান প্লাস মাইনাস a, a মানে √5 ডিভাইডেড বাই ই, ই মানে হচ্ছে 3 বাই √5। এখন এটা এই √5 উপর উঠে গেলে √5 আর √5 গুণ গিয়ে হবে 5/3। তাহলে x প্লাস মাইনাস 5/3, তাহলে 3x প্লাস মাইনাস 5। তাহলে এই যে দেখো ডি নাম্বার যে অপশন 3x প্লাস মাইনাস 5 সমান 0, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, যে এটাই হচ্ছে নিয়ামক রেখার সমীকরণ। তাহলে দেখো ইকুয়েশন এখানে জাস্ট স্ট্যান্ডার্ড ইকুয়েশনের সাথে কনভার্ট করলেই আমরা প্রবলেমটা সলভ করে ফেললাম। তাহলে বন্ধুরা, এই ছিল হচ্ছে আমাদের কনিক্স অধ্যায় সংক্রান্ত আলোচনা। এবার চলো আমরা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন সম্পর্কে আলোচনা শুরু করি। বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনে দেখো, আমরা যদি ত্রিকোণমিতির কথা একটু রিপিট করি, দেখো এখানে আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম, ধরো এ বি সি, সিটা হচ্ছে সমকোণ। এখন এই সমকোণী ত্রিভুজ, এটা সমকোণ, তাহলে এটা হচ্ছে সমকোণের বিপরীত বাহুটাকে আমরা অতিভুজ বলে থাকি। এ বিটা তাহলে অতিভুজ, আর এই বিটা কোণ, বি কোণটা ধরো থিটা দিয়ে আমরা ডিনোট করলাম। তাহলে সাইন থিটা, এটা সবসময় থিটা কোণের সাপেক্ষে লম্ব আর ভূমি অতিভুজের অনুপাত নির্দেশ করে। এখন এটা থিটা হলে, এটা অতিভুজ হলে, থিটার সাথে অতিভুজের সাথে যে বাহুটা থাকে সেটা হচ্ছে আমরা জানি ভূমি, এবং দূরবর্তী বাহুটা থাকে হচ্ছে লম্ব। তাহলে এখন আমরা সাইন থিটা মানে জানি লম্ব বাই অতিভুজ, তাহলে এখানে আমি লিখতে পারি এসি বাই অতিভুজ এবি। ঠিক আছে, এটা লিখতে পারি। এখন বিষয়টা হচ্ছে যে এটা তো ত্রিকোণমিতিক ফাংশন, তাহলে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনটা কি? বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন হচ্ছে, দেখো এখান থেকে যদি আমি লিখি থিটা সমান সাইন ইনভার্স এসি বাই এবি, এটাই হচ্ছে আমাদের বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের একটা উদাহরণ। ত্রিকোণমিতিক ফাংশন একটা অনুপাত নির্দেশ করে। একটা ফাংশনের সবসময় একটা করে ইনপুট থাকে আর একটা আউটপুট থাকে। ত্রিকোণমিতিক ফাংশনের ইনপুট হচ্ছে একটা কোণ, ঠিক আছে, এখানে আমরা দিলাম থিটা, আর আউটপুট হচ্ছে একটা রেশিও। ঠিক আছে, কি এটা হচ্ছে ত্রিকোণমিতিক ফাংশন।
আর ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন বা বিপরীত ট্রিগোনোমেট্রিক ফাংশনের ইনপুটটাই হচ্ছে এই অনুপাতটা বা একটা সংখ্যা, একটা রেশিও, আর আউটপুট হচ্ছে একটা কোণ বা এক্ষেত্রে থিটা। ঠিক আছে, এটা যেন আমরা জাস্ট মাথায় এটা খেয়াল রাখি। তাহলে বিপরীত ট্রিগোনোমেট্রিক ফাংশন আর কিছুই না, মূলত হচ্ছে ট্রিগোনোমেট্রিক ফাংশন একটা অনুপাত নির্দেশ করে আর বিপরীত ট্রিগোনোমেট্রিক ফাংশন একটা কোণ নির্দেশ করে। আচ্ছা, তাহলে এখন ট্রিগোনোমেট্রিক কোণ তো কোনো সীমা নেই, অর্থাৎ দেখো আমি যদি বলি সাইন ইনভার্স 1, এটার ভ্যালু কত, অর্থাৎ সাইন কত ডিগ্রির ভ্যালু 1, আমরা সরাসরি বলতে পারি π/2 বা 90 ডিগ্রির ভ্যালু 1। এখন এইটা হচ্ছে 90 ডিগ্রি কোণ, ঠিক আছে, এইটা একবার এখানে ঘুরে এসে এইটা 90 ডিগ্রি কোণ। কিন্তু দেখো তো আমি একবার পুরাটা 360 ডিগ্রি ঘুরে এসে আবার 90 ডিগ্রি যদি আসি, অর্থাৎ 450 ডিগ্রি, সে 450 ডিগ্রিও কিন্তু হচ্ছে এখানে চলে আসার কথা। ঠিক আছে, অর্থাৎ π + π/2 ও কিন্তু এখানে চলে আসার কথা সাইন ইনভার্স 1 এর অ্যান্সারে। তাই এটাই হচ্ছে আমাদের এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয়, যে ট্রিগোনোমেট্রিক বিপরীত ট্রিগোনোমেট্রিক ফাংশনের মান কিন্তু একটা না, একাধিক হতে পারে। সাইন ইনভার্স 1 মানে যে শুধুমাত্র π/2 এরকম কিন্তু না, সাইন ইনভার্স 1 এর ভ্যালু π + π/2 মানে টয়েস π + π/2, তারপর হচ্ছে 4π + π/2, তারপরে 6π + π/2, যে কোনো কিছুই হতে পারে, অর্থাৎ একাধিক মান সম্ভব এই বিপরীত ট্রিগোনোমেট্রিক ফাংশনের ক্ষেত্রে। এখন এই বিপরীত ট্রিগোনোমেট্রিক ফাংশনগুলো কিন্তু আবার পরস্পরে রূপান্তর করা যায় কিভাবে? ধরো আমরা জানি বিপরীত ট্রিগোনোমেট্রিক ফাংশন কি নির্দেশ করে, একটা কোণ নির্দেশ করে বা থিটা, আউটপুটে একটা থিটা নির্দেশ করে। ধরো আমাদের কাছে একটা ত্রিভুজ আছে এখানে, এই ত্রিভুজটার এটা একটা কোণ থিটা, এই থিটাটাকে আমি সাইন ইনভার্স এক্স বললাম। এটার মানে কি, এই কোণটার সাপেক্ষে লম্ব আর অতিভুজের অনুপাত এক্স, তাহলে লম্ব আর অতিভুজের অনুপাত এক্স মানে এটা x/1, তাহলে লম্ব হচ্ছে এক্স, অতিভুজ হচ্ছে 1। এটা আশা করি বুঝতে পেরেছো। তাহলে এখন এটার ভূমির দৈর্ঘ্য কত, এই ত্রিভুজটার এই যে এই কোণের সাপেক্ষে ভূমির দৈর্ঘ্য কত, আমরা জানি পিথাগোরাসের সাহায্যে জানি ভূমি হচ্ছে অতিভুজের স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার, এটা √। ঠিক আছে, এটা আমরা পিথাগোরাস থেকে লিখতে পারি। তাহলে এই সেম কোণটা, এই যে থিটা যে সাইন ইনভার্স এক্স দেওয়া আছে, এটাকে কিন্তু আমি কজ ইনভার্সের সাহায্যে লিখতে পারি। কজ ইনভার্স কি, ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে √1 - x², ঠিক আছে, /1, তাই /1 আর লিখলাম না। তারপর এই একই কোণকে আমি tan ইনভার্সের সাহায্যে লিখতে পারি। tan ইনভার্স আমরা জানি একটা কোণকে tan হচ্ছে tan, একটা কোণের ট্যানজেন্ট হচ্ছে লম্ব বাই ভূমি নির্দেশ করে, তাহলে লম্ব হচ্ছে x ভূমি হচ্ছে √1 - x²। এটা আর sin ইনভার্স x এর ভ্যালু একই। তারপরে একই ভাবে আমরা চাইলে এটাকে cot ইনভার্সে নিয়ে যেতে পারি। cot ইনভার্স মানে ভূমি বাই লম্ব, এই যে 1 - x²/√x, এটা ভূমি বাই লম্ব। তারপর চাইলে কোসেক ইনভার্সে নিয়ে যেতে পারি। কোসেক ইনভার্স মানে কি, অতিভুজ পাই, অতিভুজ 1 / লম্ব, লম্ব হচ্ছে x, ঠিক আছে। তারপর সেক ইনভার্সে নিতে পারি। সেক ইনভার্স মানে অতিভুজ 1 / ভূমি √1 - x²। শেষ। অর্থাৎ একই কোণটাকে, একটা ত্রিকোণমিতিক বিপরীত ফাংশনকে আমরা যে কোনো ত্রিকোণমিতিক বিপরীত ফাংশনে কনভার্ট করতে পারি। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট আমাদের এই অধ্যায়ের জন্য, এবং এই কনসেপ্টের উপর ভিত্তি করেই কিন্তু অনেক অ্যাডমিশন টেস্টে প্রশ্ন আসে। চলো এরকম কয়েকটি প্রশ্ন এখন দেখা যাক। যেমন ধরো এই প্রথম প্রশ্নটায় বলেছে যে cos of tan inverse cot of sin inverse x, এটার মান কত নির্ণয় করতে হবে। তাহলে এটা যদি আমরা এখন বের করি, এখানে দিয়ে দিয়েছে cos of tan inverse cot of sin inverse x। এখন আমি যদি cot of cot inverse সামথিং লিখতে পারি, তাহলে এই cot আর cot inverse একে অন্যকে নালিফাই করে দিবে। এটাই তো বিপরীত ফাংশনের একটা কনসেপ্ট। তাহলে আমরা এখানে আছে sin inverse, আমাদেরকে এটাকে cot inverse এ কনভার্ট করতে হবে। তাহলে আমি যদি এখানে যে ত্রিভুজটা অঙ্কন করি, আমার কোণটা আছে sin inverse x, এই কোণটা হচ্ছে sin inverse x। তাহলে এই কোণের সাপেক্ষে লম্ব ভাই অতিভুজ হচ্ছে x, তাহলে লম্ব x, অতিভুজ হচ্ছে 1, তাহলে ভূমি হচ্ছে √1 - x²। তাহলে এটাকে আমি লিখতে পারি cos of tan inverse cot of cot inverse। দেখো এই কোণের সাপেক্ষে, এই sin inverse x কোণটার সাপেক্ষে cot inverse লিখলে কত হয়, cot inverse মানে ভূমি বাই লম্ব, তাহলে ভূমি বাই লম্ব হচ্ছে ভূমি √1 - x², লম্ব হচ্ছে /x, এটা। তাহলে এখন cot আর cot inverse চলে যাবে, থাকবে শুধু cos of tan inverse √1 - x²/x।
ঠিক আছে। আচ্ছা, এখন tan ইনভার্স এই যে এই অনুপাতটা, এটার মানে হচ্ছে যে এই কোণটা, এই অনুপাতটা যে কোণ নির্দেশ করে, এই কোণটা ধরো tan ইনভার্স √1 - x²/x, অর্থাৎ এই কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে √1 - x², আর ভূমি হচ্ছে x। ঠিক আছে, তাহলে অতিভুজ কত? অতিভুজ কি? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে লম্ব স্কয়ার মানে x², ভূমি স্কয়ার মানে 1 - x²। কাটাকাটি গেলে থাকবে শুধু 1, এই 1ই থাকলো। ঠিক আছে, তাহলে এখন দেখো আমাদেরকে বলতে হবে cos of tan ইনভার্স। তাহলে এটাকে cos of cos ইনভার্সে কনভার্ট করব। cos ইনভার্স এই কোণের সাপেক্ষে cos ইনভার্স মানে ভূমি বাই অতিভুজ। এখানে ভূমি হচ্ছে x, অতিভুজ হচ্ছে 1, তাহলে এটা থাকলো কি? cos of cos ইনভার্স x। তাহলে এটাকে শুধুমাত্র x আমরা লিখতে পারি। এ নাম্বার অপশন হচ্ছে শুধু x, তাই এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। দেখো আমরা হচ্ছে জাস্ট দুইবার ছবি অঙ্কন করে ট্রিগোনোমেট্রিক ফাংশনগুলোর এরকম ইন্টার কনভার্সন করেই কিন্তু আমরা ম্যাথের সলিউশন করে ফেলতে পারি। আচ্ছা, তারপরে দেখো এই প্রবলেমটাও সিমিলারলি, এখানে আছে cot of sin ইনভার্স হাফ, এটার মান কত বের করতে হবে। তাহলে এটা অবশ্যই আমরা বুঝতে পারছি যে এখানে sin ইনভার্সকে আমাদের cot ইনভার্সে কনভার্ট করতে পারলেই আমরা cot আর cot ইনভার্স নালিফাই করে দিতে পারবো। তাহলে এখানে আছে দেখো, আমি যদি ত্রিভুজটা অঙ্কন করি, এখানে এই সমকোণী ত্রিভুজের এই কোণটা হচ্ছে sin ইনভার্স হাফ, অর্থাৎ এই কোণের সাপেক্ষে লম্ব আর অতিভুজের অনুপাত 1/2। তাহলে লম্ব 1, অতিভুজ হচ্ছে 2। তাহলে ভূমি কত হবে? ভূমি হচ্ছে √, অতিভুজের স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার, তাহলে এটা হবে √4 - 1 মানে √3। আচ্ছা, তাহলে এখন এটাকে cot of cot ইনভার্সে নিয়ে যেতে হলে আমরা এই কোণের সাপেক্ষে cot ইনভার্স মানে হচ্ছে ভূমি বাই লম্ব, তাহলে ভূমি হচ্ছে √3 আর লম্ব হচ্ছে /1, তাহলে থাকলো কি? শুধুমাত্র √3। তাহলে এই যে সি নাম্বার অপশন √3, এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, দেখো এটা কিন্তু একবার কনভার্সনেই আমরা এই প্রবলেমটা পেরে গেলাম, এবং এই প্রবলেমটা কিন্তু খুব রিসেন্টলি 2019-20 সালের অ্যাডমিশন টেস্টেও এসেছে। তাই প্রবলেমটা দেখতে সহজ মনে হলো, এই টপিকটা, এই যে বিপরীত ট্রিগোনোমেট্রিক ফাংশনের অনুপাতের কনভার্সন গুলা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। আচ্ছা, তাহলে এখন দেখো পরবর্তী যে প্রবলেমটা আমরা আলোচনা করব, সেটা হচ্ছে একদম দুইটা ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন যোগ বিয়োগ এর প্রশ্ন, একটা মানে এটা যোগ করতে বলেছে। এখন এই যোগের ক্ষেত্রে আমরা যখন তোমরা উচ্চ মাধ্যমিকের জন্য এই চ্যাপ্টারটা পড়েছিলে, তখন এরকম যোগের 3টা সূত্র ছিল: sin ইনভার্স a প্লাস sin ইনভার্স b, তারপর cos ইনভার্স a প্লাস cos ইনভার্স b, আর tan ইনভার্স a প্লাস tan ইনভার্স b। এটা আমরা পড়েছিলাম, প্লাস মাইনাস দুইটাই পড়েছিলাম। ঠিক আছে, এখন আমি যদি, আমার দরকার কোনটা, এখন দেখো হয় আমি দুইটাকেই সাইনে কনভার্ট করব, নাহলে দুইটাকেই কজে কনভার্ট করব, কোনটা করলে আমাদের সুবিধা হবে। এখন দেখো আমার আলটিমেটলি কিন্তু যে অনুপাতটা দেয়া সেটা একটা কজ অনুপাত, তাই আমরা যদি এখন এই দুইটাকেই কজে, এটা তো কজে আছেই, এটাকেও যদি কজ ইনভার্সে কনভার্ট করতে পারি, এবং এই যে 2 নাম্বার সূত্রটা cos ইনভার্স a প্লাস cos ইনভার্স b, এটা অ্যাপ্লাই করে যোগফলটা নির্ণয় করে ফেলতে পারি, তাহলে আমাদের ইজিলি cos of cos ইনভার্স কাটাকাটি গিয়ে আমরা অ্যানসারটা তাড়াতাড়ি পেয়ে যাব। তাহলে এজন্য আমরা চলো এখন হচ্ছে এই যে sin ইনভার্স 1/4, sin ইনভার্স 1/4 এটাকে cos ইনভার্সে কনভার্ট করি। তাহলে আমরা আবার ত্রিভুজটা অঙ্কন করলাম, এই কোণটা ধরো sin ইনভার্স 1/4, তাহলে এই কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে 1, অতিভুজ হচ্ছে 4, তাহলে ভূমি কত হবে? ভূমি হচ্ছে √, অতিভুজের স্কয়ার মানে 4 স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার মানে 1 স্কয়ার, তাহলে 4 স্কয়ার মানে 16 মাইনাস 1, এটা √, মানে √15 হচ্ছে আমাদের ভূমি। তাহলে আমরা এটাকে বলতে পারি যে এখানে sin ইনভার্স 1/4 মানে cos ইনভার্স এটা হচ্ছে ভূমিটা √15, তাহলে √15 বাই অতিভুজ, অতিভুজ হচ্ছে 4। ঠিক আছে, হয়ে গেল। এখন তাহলে আমরা হচ্ছে এখানে যদি সরাসরি লিখে ফেলি cos ইনভার্স √15/4 প্লাস cos ইনভার্স 1/4, এই দুইটার যোগফল কত হবে এটা আমরা নির্ণয় করব। এখন এই সূত্র থেকে জানি যে আমরা cos ইনভার্স a প্লাস cos ইনভার্স b, এটা সূত্র হচ্ছে cos ইনভার্স ab মাইনাস √1 মাইনাস a স্কয়ার ইনটু √1 মাইনাস b স্কয়ার, এটা আমরা জানি। ঠিক আছে, তাহলে এখন এই সূত্রটা যদি আমরা এখন ইউজ করি যে cos ইনভার্স, এখানে ab মানে দুইটা গুণ হবে, √15 4 1/4, এটা গুণ হবে মাইনাস √1 মাইনাস এইটার a স্কয়ার মানে √15/4 এর স্কয়ার মানে 15/16 ইনটু
1 মাইনাস বি স্কোয়ার, তাহলে 1 মাইনাস এখানে বি হচ্ছে 1/4 মানে 1 মাইনাস 16। ঠিক আছে, এটা লিখে ফেললাম এটা। তাহলে এখন এটা কত হয়, কজ ইনভার্স উপরে হবে √15, নিচে হবে 16 মাইনাস, এখন এটা যদি আমি গুণ করি দেখো 1 থেকে এই যে লসাগু 16, এখানে 16 মাইনাস 15, এখানেও লসাগু 16, এখানে 16 মাইনাস 1। ওকে, তাহলে এটা হয়ে গেল। তাহলে এখন এটা হয়ে গেল কজ ইনভার্স √15/16 ব্র্যাকেট দিয়ে দিই মাইনাস, এটাকে লেখা যায় দেখো √ এটাকে হচ্ছে 1/16 লেখা যায়, এটা হচ্ছে √15/16 লেখা যায়। ঠিক আছে, এখন দেখো মানে শুধু 15/16 লেখা যায়। তাহলে এখন এটা রুট করলে একই জিনিস দাঁড়ায়, সেটা হচ্ছে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে কজ ইনভার্স √15/16 মাইনাস উপরে 15, এটাকে রুট করলে হয় √15, নিচে হচ্ছে 16 × 16, এটাকে রুট করলে হয় শুধু 16 × 16 হচ্ছে 16 স্কয়ার, এটাকে রুট করলে হবে আবার 16। আচ্ছা, তাহলে এখন দেখো কজ ইনভার্স 0 হয়ে যাচ্ছে। ঠিক আছে, কজ ইনভার্স 0, তাহলে এখানে মোট যেটা দাঁড়ায় কজ ইনভার্স 0, তাহলে এটার অ্যান্সার হচ্ছে কজ আর কজ চলে যাবে, থাকবে শুধু 0, অর্থাৎ অপশন ডি এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, তাহলে দেখো এই অঙ্কটা কিন্তু দেখতে সহজ মনে হলেও এটার একটু সময়ের সাপেক্ষ। এখানে আমাদের প্রথমে এই সাইন ইনভার্সটাকে কজ ইনভার্সে কনভার্সনের পরে কজ ইনভার্স এ প্লাস কজ ইনভার্স বি এর ফর্মুলা ইউজ করতে হয়েছে। তারপরে ফর্মুলা ইউজ করে আমরা খুব সহজে ক্যালকুলেশন করে এটা বের করে দিলাম যে এটার ভ্যালু হবে 0। এবার দেখো আবার সিমিলার একটা প্রবলেম, এখানেও আমাদেরকে হচ্ছে সাইন ইনভার্স একটা টার্ম আছে আর কজ ইনভার্স একটা টার্ম আছে। এখন এই সাইন ইনভার্স এবং কজ ইনভার্সকে হচ্ছে আমার কনভার্ট করে দেখাতে হবে, মানে একটাকে কনভার্ট করে যোগ করে দেখাতে হবে এগুলোর মধ্যে কোনোটা অ্যান্সার নাকি। আচ্ছা, তাহলে এখন প্রথমে আমরা করব কি, যে এখানে সবগুলোকে আমাদের এইগুলোকে সাইন ইনভার্সটাকে কজ ইনভার্সে কনভার্ট করে ফেলি। ঠিক আছে, তাহলে আমরা এখানে ত্রিভুজটা অঙ্কন করলাম। ত্রিভুজটা এই কোণটা হচ্ছে sin ইনভার্স 4/5, অর্থাৎ এই কোণের সাপেক্ষে লম্ব 4, অতিভুজ হচ্ছে 5। তাহলে ভূমি হচ্ছে √5² - 4², 5² মানে 25, 4² মানে 16, তাহলে হবে √9 মানে হচ্ছে 3। ঠিক আছে, এটা হয়ে গেল। তাহলে এটাকে আমরা লিখতে পারি cos ইনভার্স, এটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে 3, অতিভুজ হচ্ছে 5, প্লাস এটা হচ্ছে cos ইনভার্স আছে 2√5। এখন দুইটা cos ইনভার্সই নিয়ে গেলাম। এখন আমরা cos ইনভার্স a প্লাস cos ইনভার্স b এর যে ফর্মুলাটা শিখেছি একটু আগে, cos ইনভার্স a প্লাস cos ইনভার্স b, এটার ফর্মুলা হচ্ছে cos ইনভার্স ab মাইনাস √1 - a² ইনটু 1 - b²। এটা শিখেছি, এটা আমরা এখন বসাবো। তাহলে এখন এটা আমরা দিব cos ইনভার্স ab মানে 3/5 ইনটু 2 ইনটু √5। আচ্ছা, তারপরে মাইনাস √1 - 8² মানে এটা হবে 9/25, আর এটা হবে 1 - 8² মানে 4/5। ওকে, তাহলে এখন এটা দিয়ে দিলাম, এটার এখন অ্যান্সার কত আসে আমরা দেখি। এটা হচ্ছে cos ইনভার্স, এটা 3 আর 2 গুণ করলে হয় 6, 5 আর √5 গুণ করলে হয় 5√5 মাইনাস, এখন এখানে আমরা লসাগু দিলাম 25, এটাকে লিখলাম 25 - 9, আর এটাকে লিখলাম লসাগু দেখো 5, তাহলে এটা হবে 5 - 4। ঠিক আছে, এটা লিখে ফেললাম। তারপরে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে cos ইনভার্স, এই যে ব্র্যাকেট দিয়ে দিলাম, এটা cos ইনভার্স, এটা হচ্ছে 6/5√5 মাইনাস, এটা দেখো 25 থেকে 9 বিয়োগ করলে হয় 16, 16 ইনটু এখানে দেখো 1, তাহলে শুধু 16ই থাকে, আর নিচে হচ্ছে 25 আর 5 এর গুণফল, তাহলে 25 আর 5 এর গুণফল কত হবে, 25 আর 5 গুণ করলে হয় 125, এটার ভিতরে √ ওকে, তাহলে এখন আমরা যদি এটা কি করি, দেখো এটা cos ইনভার্স 6/5√5 মাইনাস 16 কে রুট করলে হয় 4, আর 125 কে রুট করলে হয় 5√5, তাহলে এটার অ্যান্সার হচ্ছে দেখো cos ইনভার্স 2/5√5। এখন দেখো cos ইনভার্স এইটা কিন্তু আমাদের অ্যান্সার না। এখন এই cos ইনভার্স 2/5√5 কে যদি আমরা tan ইনভার্সে কনভার্ট করে দেখি নিচের কোণটা হয়, তাহলে এই যে আমরা এখানে ত্রিভুজটা অঙ্কন করলাম, এখানে এই কোণটা দেখো cos ইনভার্স 2/5√5, cos ইনভার্স মানে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি 2, অতিভুজ হচ্ছে 5√5, তাহলে লম্ব কত, লম্ব হচ্ছে এই 5√5 এর হোল স্কয়ার মাইনাস এই 2² বা 4, তাহলে এটা হচ্ছে 125 - 4, এটা রুট, তাহলে 125 থেকে 4 মাইনাস করলে হয় 121, 121 কে রুট করলে হয় 11,
তাহলে লম্বর মান হচ্ছে 11। তাহলে সাইন ইনভার্স যদি আমি বলি লম্ব বাই অতিভুজ 11/5√5, এটাও অ্যান্সার না। ট্যান ইনভার্স যদি আমি বলি ট্যান ইনভার্স লম্ব বাই ভূমি, তাহলে ট্যান ইনভার্স লম্ব হচ্ছে 11, ভূমি হচ্ছে 2, তাহলে ট্যান ইনভার্স 11/2, এই যে সি নাম্বার অপশন, এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে দেখো এই অঙ্কটাও কিন্তু আমাদের দেখতে সোজা মনে হলেও আসলে একটু লেন্দি প্রসেস আছে, কিন্তু আমাদের বেসিক যদি ক্লিয়ার থাকে যে আমাদের কি করতে হবে, এটা সিম্পলি আমরা যোগ করে ফেলতে পারবো। আচ্ছা, এবার দেখি পরের প্রবলেমটাও সিমিলার, এটা শুধুমাত্র দুইটা ট্যান ইনভার্সের যোগফল। তাহলে আমরা ট্যান ইনভার্স এ প্লাস ট্যান ইনভার্স বি এই দুইটার যোগফল আমরা জানি ট্যান ইনভার্স a প্লাস বি ডিভাইডেড বাই 1 মাইনাস ab, এটা আমরা জানি। তাহলে এই সেম সূত্রটাই যদি আমরা এখন অ্যাপ্লাই করি, ট্যান ইনভার্স a প্লাস বি, এখানে a হচ্ছে 6, b হচ্ছে 7/5 ডিভাইডেড বাই 1 মাইনাস 6 ইন্টু 7/5, এটা বসিয়ে দিলাম। তাহলে ট্যান ইনভার্স এখানে দেখো লসাগু হচ্ছে উপরে 5, তাহলে 5 আর 6 গুণ করলে হয় 30, 30 প্লাস 7 এখানে বসলো। আর এখানেও দেখো লসাগু হচ্ছে 5, এখানে বসবে 5 মাইনাস এখানে বসবে হচ্ছে 6 আর 7 গুণ করলে হয় 42, এটা বসে যায়। তাহলে এখানে দেখো এখানে আমাদের আসলো tan ইনভার্স, একটা মাইনাস চলে আসবে, 5 5 কাটা, উপরে আসে 37, নিচে আসে দেখো নিচে আসে হচ্ছে এইটা যদি 40 মাইনাস 42 প্লাস 5 করি, এটাও 37, কাটাকাটি গেলে কিন্তু -1 হয়। তাহলে tan ইনভার্স -1, এটা হচ্ছে আমাদের অ্যান্সার এসেছে। তাহলে এটার অ্যান্সার কত? tan ইনভার্স কখনোই π/2 এর ভ্যালু এটা না, আবার π/3 এর ভ্যালু এটা না। তাহলে এখানে একটাই অপশন আছে, দেখো 3π/2 অথবা 3π/4। দেখো 3π/2 অথবা 3π/4, কিন্তু 3π/2 তো হচ্ছে এই যে এই থার্ড কোয়াড্রেন্ট এই বরাবর 90 ডিগ্রি তিনবার করলে, কিন্তু tan -1 তো শুধুমাত্র সেকেন্ড কোয়াড্রেন্ট আর ফোর্থ কোয়াড্রেন্টের জন্য। তাহলে এই যে সেকেন্ড কোয়াড্রেন্টের কোনটা যে সি, এই সিটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, তাহলে দেখো এটা কিন্তু কাইন্ড অফ আমাদের জাস্ট এই -1টা হিসাব করে বের করার জন্যই আমরা এই অঙ্কটা করলাম। -1 বের করার পরে তোমাকে এক্স্যাক্টলি কত হবে এরকম একটা অপশনে দেখবা থাকবে। এখানে ফোর্থ কোয়াড্রেন্টের কোনো কোণ নেই, ফার্স্ট কোয়াড্রেন্টের কোণ আছে দুইটা, তাই এই দুইটা অপশনের থেকে বাদ। এটা তো থার্ড কোয়াড্রেন্ট একদম রেখা বরাবর, এই বরাবর তো কখনো tan এর ভ্যালু 1 হবে না, তাই এই অপশনটাও বাদ, থাকলো শুধু একটাই অপশন সি, এটাই আমাদের সঠিক উত্তর। আচ্ছা, তাহলে এবার একটা সিমিলার প্রবলেম দেখো, এটা tan ইনভার্স 1 প্লাস tan ইনভার্স 2 প্লাস tan ইনভার্স 3, এটার মান কত আমাদেরকে নির্ণয় করতে হবে। আচ্ছা, এখন এটার মান নির্ণয় করার জন্য একটা মান শিওর এটার হবে না, সেটা হচ্ছে π/4, কারণ আমরা জানি tan ইনভার্স 1 এর ভ্যালু হচ্ছে π/4। এখন এই π/4 এর সাথে আরো কিছু যোগ করলে কেন কিভাবে π/4 থাকবে? তাহলে এটা আমাদের অপশন থেকে বাদ। তাহলে আমাদের অপশন থেকে এখন বাদ একটা হয়ে গেল। তাহলে এখন আমরা যদি এটা হিসাব করে দেখি, প্রথমে এই দুটো যোগ করব, ঠিক আছে? আচ্ছা, এই দুটো যোগ করা লাগবে না, এটা যদি π/4 আমরা জানি, এই দুটো যোগ করব লাস্টের দুইটা। তাহলে এটা যোগ করলে হবে tan ইনভার্স 2 + 3 ডিভাইডেড বাই 1 - 2 * 3 মানে 6। তাহলে এটা হচ্ছে tan ইনভার্স 5/-5, অর্থাৎ এটা হলো যে tan ইনভার্স -1, ঠিক আছে? এখন এই tan ইনভার্স -1 এর ভ্যালুটা কত? আমরা যদি এখানে কোয়াড্রেন্ট অঙ্কন করি, আমরা জানি tan ইনভার্স -1 শুধুমাত্র এই সেকেন্ড কোয়াড্রেন্ট আর ফোর্থ কোয়াড্রেন্টে হওয়া পসিবল। এখন দেখো আমরা জানি এই যে এই কোণটা তো 45 ডিগ্রি বরাবর আছে, হ্যাঁ? এই যে এইটুকু 45 ডিগ্রি বা π/4, এটাও 45 ডিগ্রি, আবার এটা 90 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এখন দেখো এই যে tan ইনভার্স -1, এটার ভ্যালু আমি π/2 প্লাস π/4 এটা বলতে পারি, এই 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি। আর এটার সাথে দেখো অলরেডি tan ইনভার্স 1 মানে আরো 45 ডিগ্রি আছে, তাহলে দুইটা 45 ডিগ্রি যোগ করলে হয় 90, আর একটা 90 যোগ করলে হয় 180। তাহলে এই যে পাই, বাস অপশন সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। এটা কিন্তু খুবই একটা ইন্টারেস্টিং ম্যাথ, কারণ এটা দেখো আমরা যদি জাস্ট একটু ছবি আঁকে দেখি যে এটা কতটুকু এসেছে, এটা করলে আমাদের অ্যান্সারটা মিলে যায়। আচ্ছা, আর তারপরে একবার সিমিলার একটা প্রবলেম, এখানে জাস্ট পার্থক্য হচ্ছে tan ইনভার্স 1 মানে π/4 আমি অলরেডি জানি, এখন সাথে যে দুইটা জিনিস যোগ করতে বলেছি সেটা হচ্ছে tan ইনভার্স হাফ আর 1/3। তাহলে এই দুটো যদি আমি যোগ করি, তাহলে tan ইনভার্স হাফ প্লাস 1/3 হবে ডিভাইডেড বাই 1 মাইনাস হাফ ইন্টু 1/3 মানে 1/6। আচ্ছা, তাহলে এটাকে tan ইনভার্স আমরা যদি এখানে লসাগু করি 6 হবে, তাহলে 3 + 2, নিচেও লসাগু 6 হবে, 6 - 1। তাহলে দেখো 6 6 কাটা, উপরেও 5 নিচেও 5, তাহলে tan ইনভার্স
5/5 মানে tan ইনভার্স 1 চলে আসে। তাহলে এখন দেখো tan ইনভার্স 1 মানে তো আবার π/4, এই π/4 এর সাথে এই π/4 যোগ করলে হয় পাই। তাহলে এই যে অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, দেখো এটা আমাদের সলিউশন হয়ে গেল। এবার দেখো আরেকটা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনে যে tan ইনভার্স সংক্রান্ত, যে tan ইনভার্স x প্লাস 1/3 আর tan ইনভার্স x মাইনাস 1/3 এর যোগফল tan ইনভার্স 2 হলে, অর্থাৎ এই দুইটার যোগফল, এই দুইটা যোগ করলে যে tan ইনভার্সটা হয়, ওই পাশে এটার ভ্যালু tan ইনভার্স 2 এর সমান। তাহলে x এর মান কত? তাহলে এটাকে যদি আমি কুইকলি যোগ করি তাহলে হয় tan ইনভার্স x প্লাস 1/3 প্লাস x মাইনাস 1/3, এটা a প্লাস b হলো, ডিভাইডেড বাই 1 মাইনাস ab। তাহলে x প্লাস 3 ইন্টু x মাইনাস 3 গুণ করলে হবে x স্কোয়ার মাইনাস 1/9। এটা একবারে a প্লাস b ইন্টু a মাইনাস b এর ফর্মুলা আমি বসিয়ে দিলাম। তাহলে এই পুরো জিনিসটার ভ্যালু, এই যে tan ইনভার্স এর পরে যে পুরো জিনিসটার ভ্যালু, এই জিনিসটার ভ্যালু আমি বলতে পারি এটার ভ্যালু 2। ঠিক আছে, তাহলে x এর ভ্যালু কত? তাহলে এখানে এটা কাটাকাটি যায়, উপরে থাকে টুয়াইস x, নিচে থাকে 1 মাইনাস x স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস 1/9 সমান আসে 2। তাহলে এখন যদি আমরা আর গুণন করে ফেলি তাহলে টুয়াইস x এর ভ্যালু আসে, এই যে 1 আর 1/9 যদি আমি যোগ করি তাহলে কত হয়? এটা যোগ করলে হয় হচ্ছে 10/9। এটার সাথে হচ্ছে আমাদের 2 গুণ হবে, মাইনাস হবে 2x স্কোয়ার। ঠিক আছে, তাহলে সবগুলোকে সাথে যদি আমি 2 ভাগ করে দিই, ঠিক আছে 2 ভাগ করে দিই তাহলে হবে x ইকুয়ালস টু 10/9 মাইনাস x স্কোয়ার। এখন আমাদের x স্কোয়ারের ভ্যালুটা বের করতে হবে। এখন এর জন্য আমরা করব কি, দেখো যদি আমি উভয় পক্ষে 9 গুণ করে দিই তাহলে যেটা হবে, এবং এটাকে এইদিকে পক্ষান্তর করে নিয়ে আসি, তাহলে 9x স্কোয়ার প্লাস 9x মাইনাস 10 সমান 0, এটা চলে আসবে। ঠিক আছে, তাহলে এখন 9 আর 10 গুণ করলে হবে 90। 90 কে আমি যদি এখন মিডল টার্ম করতে চাই তাহলে 90 কে মিডল টার্ম করলে এখানে হবে 15 ইন্টু 6, তাহলে এখানে 15x মাইনাস 6x মাইনাস 10 সমান 0। তাহলে এখানে যদি আমি থ্রাইস x কমন নিই তাহলে এখানে বসবে থ্রাইস x প্লাস 5, এখানে মাইনাস 2 কমন নিলে হবে থ্রাইস x মাইনাস প্লাস 5 সমান 0। আচ্ছা, তাহলে থ্রাইস x প্লাস 5 ইন্টু থ্রাইস x মাইনাস 2 সমান 0, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে x এর ভ্যালু একটা হচ্ছে মাইনাস 5/3 আর একটা হচ্ছে 2/3। ঠিক আছে, এটা চলে আসলো। তাহলে এখানে অ্যান্সার দেখো আমাদের এই যে 2/3 অ্যান্সার, তাহলে দেখো এই যে 2/3 অ্যান্সারটা এখানে আছে, তাই এই ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর। আচ্ছা, তাহলে আমরা যদি পরবর্তী প্রশ্ন চলে যাই, যে sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y সমান π/2 হলে নিচের কোনটি সঠিক? এখন এটা অনেকটা আমাদের একটা অনুশীলনীর একটা প্রবলেম, আমাদের যে বোর্ডের অনুমোদিত বইগুলোতে আছে সেখান থেকে আমরা শিখেছি এটা হলে x স্কয়ার প্লাস y স্কয়ার সমান 1 হয়ে থাকে, তাই এটা আমরা সরাসরি চিহ্নিত করতে পারি। তাহলে এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। আচ্ছা, এখন পরবর্তীতে আমাদের আসে যে এই ক্লাসের শেষ টপিক। এই শেষ টপিকটা হচ্ছে ত্রিকোণমিতিক সমীকরণ সংক্রান্ত, অর্থাৎ ত্রিকোণমিতিক সমীকরণ সলভ করতে হবে আমাদের এই পোর্শনে। এখন এই সমীকরণ সলভের জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে স্ট্যান্ডার্ড যেই 3টা নিয়ম আছে সেটা আমরা সবসময় মনে রাখবো, যে যদি সাইন থিটা সমান কে সমান সাইন আলফা হয়, যখন আলফা হচ্ছে 90 ডিগ্রি থেকে ছোট, ঠিক আছে, বা সমান, অর্থাৎ আলফা একটা ফার্স্ট কোয়াড্রেন্টের কোণে যদি আমি সাইন থিটা পাই তাহলে আমি লিখবো থিটা সমান হচ্ছে, দেখো সাইন শুধুমাত্র পজিটিভ ফার্স্ট কোয়াড্রেন্ট আর সেকেন্ড কোয়াড্রেন্টে, তাহলে থিটার ভ্যালু পাবো আমরা n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n আলফা। ঠিক আছে, এইভাবে আমরা হচ্ছে এই ভ্যালুটা বের করতে পারি। আচ্ছা, আর এখানে যদি cos থিটার ক্ষেত্রে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করি, cos থিটা সমান k সমান cos আলফা যদি হয়, যেখানে আলফা 90 ডিগ্রি থেকে ছোট, আমরা সেখানে থিটাকে লিখতে পারি, দেখো cos হচ্ছে পজিটিভ ফার্স্ট কোয়াড্রেন্ট এবং ফোর্থ কোয়াড্রেন্টে, তাহলে আমরা এখানে টুয়াইস n পাই দিব, টুয়াইস n পাই মানে এই পজিশনে আসবে, তারপরে প্লাস মাইনাস আলফা দিলেই চলে আসে, মানে প্লাস আলফা গেলেও হবে মাইনাস আলফা গেলেও হবে। আচ্ছা, তারপরে যদি tan থিটার ক্ষেত্রে এই ফর্মুলাটা আমরা দেখি, tan থিটা সমান k সমান tan আলফা হলে থিটার ভ্যালু আমরা জানি, দেখো tan পজিটিভ হচ্ছে শুধুমাত্র ফার্স্ট কোয়াড্রেন্ট আর কোয়াড্রেন্টে, তাহলে n পাই এর পরে প্লাস আলফা গেলেই হচ্ছে, আমরা দেখো n পাই এখানে আসলে প্লাস আলফা যাবে অথবা এখানে আসলে প্লাস আলফা যাবে। ঠিক আছে, তাহলে n পাই প্লাস আলফা হচ্ছে আমাদের সেই অ্যান্সার tan আলফার ক্ষেত্রে। আচ্ছা, তাহলে এটাকে আমরা যদি এখন কি কাজে ইউজ করব, আমরা যদি ধরো একটা সিম্পল এক্সাম্পল বলি, sin থিটা সমান 1, তাহলে থিটার ভ্যালু কত?
এই থিটার ভ্যালুটাই আমরা সকল ত্রিকোণমিতিক যত কোণের জন্য থিটার ভ্যালু 1 হয় সবগুলো অ্যান্সারই কিন্তু আমাদেরকে ইন জেনারেল লিখতে হবে। এখন দেখো আমি এখানে লিখতে পারি যে sin θ সমান 1 সমান sin π/2, এই যে আলফার আকারে লিখলাম। তাহলে এখানে θ ইকুয়ালস টু লিখতে পারি আমি n পাই প্লাস -1 টু দি পাওয়ার n π/2। এইটার মানে কি দেখো, n এর যে কোনো মানের জন্যই এখানে আমার থিটার যে মানটা হবে সেটার জন্য sin থিটার ভ্যালু 1 হবে। কিভাবে দেখো, n এর ভ্যালু যদি আমি 0 ধরি, ঠিক আছে, n এর ভ্যালু যদি 0 ধরি তাহলে থিটার ভ্যালু কত আসে দেখো, এটা 0 -1 টু দি পাওয়ার 0 মানে 1 শুধু π/2। হ্যাঁ, থিটার ভ্যালু π/2 হলে sin থিটার ভ্যালু 1, এটা আমরা জানি। তারপর দেখো n এর ভ্যালু যদি 1 হয় তাহলে এখন থিটার ভ্যালু কত হয় পাই, তারপরে দেখো -1 টু দি পাওয়ার 1 তাহলে -1 হবে, তাহলে পাই মাইনাস π/2। ঠিক আছে, পাই মাইনাস π/2, এই যে আমরা জানি পাই মাইনাস π/2 হচ্ছে যে কোণটা, ঠিক আছে, পাই মাইনাস π/2 যে কোণটা সেটাও π/2, এবং এই π/2 এর ভ্যালু আমরা জানি হচ্ছে sin θ আর sin π/2 এর ভ্যালু 1। তারপরে দেখো আমি n এর ভ্যালু যদি 2 দিই তাহলে এখানে থিটার ভ্যালু কত হলো, থিটার ভ্যালু দেখো টুয়াইস পাই, তারপরে এখানে -1 হোল স্কয়ার করলে হবে +1, তাহলে প্লাস π/2। এই যে দেখো টুয়াইস পাই প্লাস π/2, এই ভ্যালুটাও কিন্তু হচ্ছে π/2, এই যে 90 ডিগ্রিতে, এই 90 ডিগ্রিতে এই ভ্যালুটাও কিন্তু sin থিটার ভ্যালু 1। অর্থাৎ আমি এখানে n এর যা ইচ্ছা মান বসাই না কেন, যে কোনো মানের জন্যই আমরা এই থিটার ভ্যালু জন্য sin থিটার ভ্যালু 1ই পাবো। ঠিক আছে, এভাবে আমরা ইন জেনারেল একটা ত্রিকোণমিতিক সমীকরণের ক্ষেত্রে জেনারেল সলিউশন বের করতে পারি। আচ্ছা, আর এই জেনারেল সলিউশনের কনসেপ্টটা ব্যবহার করি, চলো আমরা এখন কিছু সমস্যা সমাধান করব। তাহলে এখানে দেখো আমাদের একটা প্রবলেম দিয়েছে যে cot স্কয়ার থিটা মাইনাস √3 প্লাস 1 cot থিটা প্লাস √3 হলে থিটার ভ্যালু কত। এখন এটাকে যদি আমি ইকুয়েশনটা সলভ করি, ইকুয়েশন সলভ করলে আসে cot স্কয়ার থিটা মাইনাস √3 cot থিটা, তারপরে আসে মাইনাস cot থিটা, তারপরে আসে প্লাস √3 সমান আসে 0। আচ্ছা, এখান থেকে যদি আমি cot থিটা কমন নিই তাহলে হবে cot থিটা মাইনাস √3, এখানে -1 কমন নিলে হয় cot থিটা মাইনাস √3 সমান আসে 0। এখন এটাকে যদি আমি উৎপাদক আকারে লিখি তাহলে হবে cot থিটা মাইনাস √3 তারপরে ইনটু cot থিটা মাইনাস 1, এটার ভ্যালু আসে 0। তাহলে এখান থেকে আমি cot থিটার ভ্যালু লিখতে পারি √3, আবার এখান থেকে cot থিটার ভ্যালু দ্বিতীয় উপপাদ্য থেকে লিখতে পারি, উৎপাদক থেকে লিখতে পারি cot থিটার ভ্যালু 1। এখন cot থিটার ভ্যালু √3 হলে থিটার ভ্যালু কত হবে, এখানে শুধুমাত্র দেখো সবগুলা ভ্যালুই কিন্তু প্রথম কোয়াড্রেন্টের জন্য দিয়েছে, প্রথম চতুর্ভাগের কোণের জন্য দিয়েছে। তাহলে আমরা জানি cot 30 ডিগ্রি বা π/6 এর ভ্যালু হচ্ছে √3, আর cot থিটা সমান 1 হলে থিটার ভ্যালু হবে π/4। তাহলে π/4 আর π/6, এই যে এই অপশনটা, এই যে ডি নাম্বার অপশন আছে π/4 আর π/6, তাই ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর। আচ্ছা, তারপরে দেখো এখানে একদম সবচেয়ে বেসিক একটা প্রবলেম, যেটা হচ্ছে 2 cos θ সমান 1 সমীকরণের সাধারণ সমাধান কত। এখানে সাধারণ সমাধান চেয়েছে, অর্থাৎ ইন জেনারেল সলিউশন কত হবে এটা চেয়েছে। তাহলে এখানে আমরা শুধু cos θ ইকুয়ালস টু লিখতে পারি হাফ। এখন cos θ সমান হাফ হচ্ছে cos অফ, যেটা আমরা 90 ডিগ্রির চেয়ে ছোট, cos 60 ডিগ্রি মানে π/3 এর ভ্যালু হচ্ছে, আমরা এটা লিখতে পারি। এখন cos, এখানে আমরা দেখো cos θ সমান k সমান cos আলফা পেয়েছি, এখানে আলফার ভ্যালু π/3। তাহলে এই ক্ষেত্রে আমরা থিটার ভ্যালু লিখতে পারি কি, এই যে দেখো cos পজিটিভ শুধুমাত্র ফার্স্ট এবং ফোর্থ কোয়াড্রেন্টে, তাই আমরা যে কোনো মূল্যে কোণগুলোকে n বার ঘুরিয়ে এই কোয়াড্রেন্টে নিয়ে আসবো, অর্থাৎ টুয়াইস n পাই আকারে নিয়ে আসবো। এখানে n এর ভ্যালু যাই দাও, এই যে পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবরই কিন্তু কোণটা চলে আসবে, কারণ এখানে টুয়াইস n একটা জোড় সংখ্যা, জোড় সংখ্যক পাই ঘুরলে এই অবস্থানে আসে। তারপর প্লাস মাইনাস, প্লাস আলফা গেলেও হবে মাইনাস আলফা গেলেও হবে, আমাদের এখানে অ্যান্সার পাবো। তাহলে থিটা ইকুয়ালস টু হচ্ছে 2n পাই প্লাস মাইনাস এখানে হবে π/3। তাহলে 2n পাই এটাতে নাই, এই যে 2n পাই বাকিগুলোতে আছে প্লাস মাইনাস π/3, এই যে এটার সাথে শুধু π/3 এটা বাদ, এটা আছে প্লাস মাইনাস π/3 ডি, তাই ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর। এগুলা কিন্তু একদম বেসিক ত্রিকোণমিতির ফর্মুলা থেকে পাওয়া সমস্যা সমাধান। তাহলে এখন ত্রিকোণমিতিক সমীকরণ সমাধানের ক্ষেত্রে আমাদের আরেকটু জিনিস খেয়াল রাখতে হবে, যদি এরকম একটা সমীকরণ থাকে যে a cos θ প্লাস b sin θ সমান c, এটাকে সলভ করতে বলে, তখন সেই সলভের ক্ষেত্রে আমরা করব কি, যে এই ডান পক্ষ এবং বাম পক্ষকে √ cos এর সহগের স্কয়ার প্লাস sin স্কয়ারের সহগ দিয়ে ভাগ করে দেব। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা a/√cos
রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কস থিটা লিখবো, তারপরে বি বাই এটাকেও রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সাইন থিটা লিখবো, এবং এই সিটাকেও সি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখবো। এভাবে লেখার সুবিধা কি? এভাবে লেখার সুবিধা হচ্ছে এভাবে লিখে সহজেই আমরা হচ্ছে কজ এর সূত্র করতে পারবো, অর্থাৎ কজ এ কজ বি প্লাস বা মাইনাস সাইন এ সাইন বি যদি আমাদের এখানে ক্রিয়েট হয়ে যায়, তখন আমরা এটাকে ইজিলি কজ অফ এ মাইনাস অথবা প্লাস বি লিখতে পারি ত্রিকোণমিতির সূত্রের সাহায্যে। সেটার সাহায্যে সহজেই আমরা তাহলে কজের সূত্রটা অ্যাপ্লাই করে আমরা এখানে সলিউশন করে ফেলতে পারবো। চলো এরকম একটা এক্সাম্পল আমরা দেখে আসি। এখানে বলেছে দেখো, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2 বার কিন্তু এসেছে, হ্যাঁ, এই প্রবলেমটা। তাহলে এই প্রবলেমটা সলিউশনের জন্য আমরা কি করব? এখানে দেখো এই cos θ সহগ হচ্ছে 1 আর sin θ সহগ √3। তাহলে এই পুরো সমীকরণটাকে আমরা √1 স্কয়ার প্লাস √3 স্কয়ার অর্থাৎ 1 প্লাস 3 √ অর্থাৎ 4 √ অর্থাৎ 2 এটা দিয়ে ভাগ করব, ঠিক আছে? তাহলে এখানে আসে হাফ cos θ, এখানে আসে প্লাস √3/2 sin θ সমান এখানে 2 কে হাফ দিয়ে ভাগ করলে বা 2 দিয়ে ভাগ করলে, ঠিক আছে, মানে হাফ দিয়ে গুণ করলে এটা থাকবে 1। তাহলে দেখো এখানে যেটা পেলাম সেটা হচ্ছে cos θ ইনটু হাফ কে লেখা যায় cos অফ π/3। তারপরে এখানে আমরা যেটা লিখতে পারি প্লাস sin θ √3/2 কে আমরা লিখতে পারি sin π/3 বা sin 60 ডিগ্রি সমান 1। তাহলে দেখো এখানে cos a cos b প্লাস sin a sin b, এটা কিন্তু আমার হচ্ছে cos অফ a প্লাস a মাইনাস b, এটার একটা ফর্মুলা, ঠিক আছে? এটার ভ্যালু আসলো 1। তাহলে এখন দেখো এই 1 মানে কি? 1 মানে হচ্ছে cos অফ 0 ডিগ্রি, ঠিক আছে? এই cos অফ 0 আমরা বলতে পারি cos অফ 0 এর ভ্যালু 1, তাহলে অর্থাৎ আলফার ভ্যালু হচ্ছে 0। তাহলে আমরা থিটা মাইনাস π/3 কে বলতে পারি 2n π, ঠিক আছে? 2n π এটা বলতে পারি। তাহলে থিটা যদি 2n π, থিটা মাইনাস π/3 যদি 2n π হয়, তাহলে শুধু থিটার ভ্যালু 2n π প্লাস π/3। তাহলে দেখো এটা 2n π প্লাস π/3 হচ্ছে সি নাম্বার অপশন, তাই সি হচ্ছে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে? তাহলে এই ধরনের ইকুয়েশন সলিউশন কিন্তু আমরা খুবই ঝটপট করতে পারবো যদি এই ট্রিক্সটা জানা থাকে। আচ্ছা, তাহলে দেখো এখানে আরেকটা প্রবলেম, এটা হচ্ছে আমরা দেখো cot x minus tan x সমান 2 আছে। এখন এই সলিউশনটা করার জন্য আমরা সবকিছুকে tan এ নিয়ে যাব, ঠিক আছে? তাহলে এটা হলো 1/tan x minus tan x সমান 2। এখন আমি ডান পক্ষ এবং বাম পক্ষকে যদি tan x দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে এটা হবে 1 minus tan স্কয়ার x সমান হলো 2 tan x। এবার সবগুলোকে যদি আমি একদিকে নিয়ে যাই, এই যে ডান পক্ষে সবগুলোকে নিয়ে যাই, তাহলে হবে tan স্কয়ার x প্লাস 2 tan x minus 1 সমান 0। তাহলে এখান থেকে আমরা tan x এর ভ্যালু পাবো, tan x এর ভ্যালু হচ্ছে মাইনাস b। আমরা সেই যদি ইকুয়েশনটা ইউজ করি যে ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0, এই দ্বিঘাত সমীকরণের x এর মান হচ্ছে মাইনাস b প্লাস মাইনাস √b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই টুয়াইস a। এই সূত্রটা যদি ব্যবহার করি তাহলে tan x এর ভ্যালু কত আসে? মাইনাস b মানে মাইনাস 2, তারপরে প্লাস মাইনাস √b স্কয়ার মানে 2 স্কয়ার মানে 4 মাইনাস 4ac, তাহলে 4 ইনটু a মানে 1, c মানে মাইনাস 1, মাইনাস মাইনাসে প্লাস 4 হয়ে যাবে শুধু, ডিভাইডেড বাই টুয়াইস a, তাহলে 2 আর a এর ভ্যালু 1। তাহলে এখন আসে কত? মাইনাস 2 প্লাস মাইনাস, দেখো প্লাস মাইনাস এখানে হচ্ছে 8 √8 ডিভাইডেড বাই 2। তাহলে এখন আমরা এটাকে যদি মাইনাস 2 প্লাস মাইনাস √8 কে 2 √2 লিখে যায় ডিভাইডেড বাই 2, তাহলে এটাকে আমরা এখন লিখতে পারি যে tan x এর ভ্যালু হচ্ছে মাইনাস 2, সরি এখানে যদি 2 কাটাকাটি করে দিই, দেখো উপরেও 2 আছে কমন, নিচেও 2 আছে, তাহলে মাইনাস 1 প্লাস মাইনাস √2 ডিভাইডেড বাই 1। তাহলে এটা পাবো কাটাকাটি করলে, 2 কাটাকাটি করলে পাবো মাইনাস 1 প্লাস মাইনাস √2, ঠিক আছে? এখন এটা হচ্ছে tan x এর ভ্যালু। তাহলে এই tan x এর ভ্যালু হলে এই tan x এর ভ্যালু এটা হচ্ছে যে √2 -1 অথবা -√2 -1, এটা হচ্ছে tan এর 22.5 ডিগ্রি অর্থাৎ π/8 এর ভ্যালু, ঠিক আছে? তাহলে এটাকে আমরা লিখতে পারি হচ্ছে tan of π/8। তাহলে এই π/8 এর অ্যানসার কিন্তু এখানে একটাই আছে, যেটা অপশন সি, তাই অপশন সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। আচ্ছা, এবার দেখো পরবর্তী প্রবলেমটায় চলে যাই। পরবর্তী প্রবলেমে বলেছে 2 cos x প্লাস sec x সমান 5 হলে এটার সলিউশনটা বের করতে। তাহলে এখানে যেহেতু sec আছে, আমি secটাকে cos এ নিয়ে যাব, তাহলে এখানে হবে
cos x প্লাস 1 বাই cos x সমান 5/2, এই যে 2টা ভাগ করে দিলাম। তাহলে এখন আমি যদি cos x দিয়ে গুণ করি তাহলে হবে cos স্কয়ার x মাইনাস প্লাস 1 সমান 5/2 cos x। তারপরে এখন যদি আমরা এখন একদিকে সবগুলোকে নিয়ে আসি, cos স্কয়ার x মাইনাস 5/2 cos x, তারপরে আসে প্লাস 1 সমান 0। তাহলে এখন আমরা যদি আবার এখানে 2 দিয়ে গুণ করি সবকিছুকে, তাহলে 2 cos স্কয়ার x মাইনাস 5 cos x প্লাস 2 সমান 0। এখন দেখো এই 2 cos স্কয়ার x আর 2 গুণ করলে হয় 4, তাহলে এই মিডল টার্ম করলে আমরা পাবো 2 cos স্কয়ার x, এখানে হবে মাইনাস 4 cos x মাইনাস cos x প্লাস 2, এটাও হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই যে 4 আর 4 গুণ করলে এটা 4 হবে, 2 আর এদিকে 2 আর 2 গুণ করলে 4 হয়। তাহলে এখানে 2 cos x যদি আমি কমন নিই তাহলে হবে cos x মাইনাস 2, এখানে মাইনাস 1 কমন নিলে হবে cos x মাইনাস 2 সমান 0। তাহলে এখানে উৎপাদক হবে cos x মাইনাস 2 আর 2 cos x মাইনাস 1 সমান 0। এখন এই উৎপাদকটা গ্রহণযোগ্য নয়, কারণ cos x এর ভ্যালু কখনো 2 হতে পারবে না। ঠিক আছে, কারণ cos x এর ভ্যালু আমরা জানি -1 থেকে cos x প্লাস 1 পর্যন্ত বিস্তৃত থাকে। তাহলে আমরা এখান থেকে পেলাম যে 2 cos x সমান হাফ, হাফ মানে হচ্ছে cos অফ পাই বাই 3 বা cos 60 ডিগ্রি ভ্যালু হাফ। তাহলে এখান থেকে আমরা x এর ভ্যালু পাবো 2n পাই প্লাস মাইনাস এই যে এটা আলফা, আলফা মানে পাই বাই 3, তাহলে 2n পাই প্লাস মাইনাস পাই বাই 3, এই যে বি নাম্বার অপশন, তাই এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, হয়ে গেল। এখন দেখো এটা কিন্তু খুব সিম্পলি আমরা জাস্ট মানে এই সেকটাকে কজে কনভার্ট করে একটা দ্বিঘাত সমীকরণে মিডল টার্ম করে সলিউশনটা বের করে ফেলতে পারলাম। এই ধরনের সমস্যাই কিন্তু মূলত আসে। আচ্ছা, এখন এই প্রবলেমটা হচ্ছে যে sin of 3x cos x, এই সমীকরণের সাধারণ সলিউশন কত এটা আমাদের নির্ণয় করতে হবে। আচ্ছা, এখানে সবচেয়ে বেস্ট টেকনিক হচ্ছে আমরা যদি যেহেতু অপশনগুলো 0 থেকে 90 ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ রেখেছে, তাই আমরা অপশন টেস্ট করে খুব সহজেই এই প্রশ্নটা সলিউশন করে ফেলতে পারি। দেখো, অপশন টেস্ট করলে এখানে যদি 0 ডিগ্রি বসাই, sin 0 আর cos 0 কখনো সেম হবে না, তাই এই অপশনটা বাদ, এই অপশনটাও বাদ। 0 ডিগ্রি আছে এই দুইটাতে, 0 ডিগ্রি কিন্তু x এর ভ্যালু হবে না, কারণ sin 0 এর ভ্যালু 0 আর cos 0 বসালে এটার ভ্যালু আসে 1, তাহলে দুইটা তো কখনোই সমান না, তাহলে এই 0 ডিগ্রি সম্বলিত অপশনগুলো বাদ। এখন যদি আমরা সি নাম্বার অপশনটা টেস্ট করি, দেখো sin 3 × 45, ঠিক আছে, তাহলে sin 3 × 45 ডিগ্রি এটা কত হবে? দেখো দুইটা 45 ডিগ্রি তো হয় 90 ডিগ্রি, তাহলে sin 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, তাহলে এটার ভ্যালু কত? এটার ভ্যালু cos 45 ডিগ্রি। তাহলে দেখো এই 45 এ যদি x এর ভ্যালু হয়, তাহলেই তো আমার হচ্ছে দেখো cos, এইদিকেও cos 45 হয়, এদিকেও cos 45 এর ভ্যালুটাই হয়, তাহলে 45 ডিগ্রি হচ্ছে আমাদের অ্যানসার। তাই সি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। দেখো, এই প্রশ্নটার কিন্তু আমাদের সরাসরি সলিউশন না করে জাস্ট অপশন টেস্ট করলেই আমরা আমাদের সঠিক উত্তরটা আমরা পেয়ে গেলাম। এরকম মাঝে মাঝে তোমাদের অনেক কোশ্চেনই আসবে পরীক্ষাতে, যেগুলো শুধুমাত্র কঠিন সলিউশনের প্রয়োজন নেই, খুব সহজে অপশন টেস্ট করলেই আমাদের সলিউশনটা বের হয়ে যাবে। তাহলে ধন্যবাদ তোমাদেরকে আমাদের সাথে এই অ্যাডমিশন ক্লাসে সাথে থাকার জন্য। আশা করি এই আলোচনার পরে তোমরা এই অধ্যায়গুলোর উপর যে কুইজগুলো আছে সেগুলো খুব ভালোভাবে সলিউশন করতে পারবে। তাহলে ধন্যবাদ তোমাদেরকে এই ক্লাসে আমাদের সাথে থাকার জন্য।